কয়েকশো সিনেমার নাম একটানা দম বন্ধ অবস্থা বলে যেতে পারি। আমি বলতে পারি অর্জন বিজদাত লটারি ম্যারিগেশন প্রেম জন্য জ্বলন্ত বলে দশনা বিকেরে ছেলে দায়িত্ব লহু মানব বয়ানম বাসায় নেশন রক্তের বদলা রূপসিং আত্মবিশ্বাস বেদরে এরকম বলতে পারি আর কি। ওই সময় দেখা সিনেমা এগুলা। বড় স্বপ্ন নিয়ে আব্বা গোপালপুর দারুল উলুম আলিয়া মাদ্রাসায় ভর্তি করালেন। কোন ক্লাসে? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে তার নিজেকে চিনছে সে তার প্রভুকে চিনে ফেলছে। এটা তো আমি তো মানে কোরআন রিসার্চ করা মানুষ, পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আব্বাকে। কারণ আমি ব্যর্থ সন্তান, এই কারণে আর কি। আব্বা ভাবছিল ছেলে মিশরে কালো আল আজহার ইউনিভার্সিটিতে পড়বে, আব্বা ভাবছিল মদিনা ইউনিভার্সিটিতে পড়বে। কারণ আমার তেলাওয়াত ভালো ছিল, আরবিতে দক্ষ ছিলাম, যত হাদিস আছে মিশকাত শরীফের এত বড় একটা বই পুরোটা মুখস্থ আমার। আপনি যেখান থেকে বলবেন সেই প্রথম হাদিস হচ্ছে আসসালামু কাবলাল কালাম দিয়ে শুরু আর কি, সেখান থেকে শুরু করে শেষ হাদিস পর্যন্ত মুখস্থ ছিল। আমি মাঝখানে একটা কথা আপনাকে বলতে যাচ্ছিলাম যে আপনার এই গল্প সোশ্যাল মিডিয়াতে মিডিয়া কাঁপাই দিবে আমার ইন্টারেস্ট। তখন না ভাই, আজকে তো সব বলা যাবে ভাই। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমি তখন এডিট করে এইটুকু ফেলে দিয়েন না। না ফেলবো না, বলেন। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সব সময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি ব্র্যান্ডিং বাংলাদেশের অন্যরকম একটা এপিসোড। আমি আপনার নাম জানি, কিন্তু আমার অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনার নামটা নিজের মুখে বলতে হবে। আমি লুৎফর হাসান, অনেকে লুৎফর রহমান বলে ভুল করে। পরিচয়টা আমি আপনার একটা পরিচয় তো নিশ্চয়ই আছে এই বছর এই বয়সে, সেটাকে আমি পরে আসবো। আমি তার আগে একটু জানতে চাই যে আপনার বয়স কত? এই দুদিন আগে 47 পার হয়ে গেল আর কি। ইউ লুক ভেরি ইয়াং, কোনো চুল পাকে নাই ভাই। আমার তো আপনার চেয়ে 3-4 বছরের জুনিয়র, কিন্তু তারপরে মোটামুটি সব চুল পেকে গেছে। জন্ম জেলা কোথায়? আমার টাঙ্গাইল। বাবা কি করতেন আপনার পেশায়? আমার বাবা সরকারি চাকরি করতেন, আর মা গৃহিণী। গৃহিণী হলেও উনি মানে অনেকের শিক্ষক আর কি। উনি কোনো জব করেন কিন্তু অনেকের শিক্ষক আর কি। উনি খুবই জ্ঞানী মানুষ। কয় ভাই বোন? আমাদের 3 ভাই। 3 ভাই। আপনি বড়? আমি বড়। খুব ছোটবেলায় লিখতে পারতাম, ছড়া লিখতে পারতাম, ছন্দে ছন্দে আমি কথা বলার চেষ্টা করতাম সেই সময়। কলকাকলি অনুষ্ঠানে তখন দেখতাম যে স্বরচিত কবিতা বাচ্চাদের পাঠাতে বলতো, বাচ্চাদেরই অংশগ্রহণ করতে হবে, যারা 5-6-এ পড়ে তাদের। আমি একদিন সাহস করে একটা ছড়া লিখলাম। হলুদ রঙের আমাদের ইনভেলাপ খুবই প্রিয়, আমাদের নস্টালজিয়ার একটা অন্যরকম ব্যাপার। ঢাকা কেন্দ্রে পাঠিয়ে দিতাম। পাঠাতে একদিন দেখি যে আমার নাম বলছে আমরা এখন যে ছড়াটি বলবো আমার নাম বলতেছে, আমার গ্রামের নাম বলতেছে। এবং আমি তখন আমি না মানে কাউকে যে সাক্ষী রাখতে পারতে, আমার মামা ছিলেন পাশে, কারণ রেডিওতে তো চলে যায়। হ্যাঁ, আমার পাশে মামা ছিল, সে চিৎকার করে উঠছে যে লুৎফরের কবিতা পড়ছে। তো আমি আর কাউকে বলতেও পারলাম না যে এই যে আমি আমার নিজের কবিতাটাও ঠিক মতো শুনতে পারলাম না। কোন ক্লাসের ঘটনা এটা? ক্লাস 5-এর ঘটনা। ওকে, প্রাইমারি স্কুল। হ্যাঁ, একাডেমিক পড়ালেখার বাইরে আমার এই যে দৌড়ঝাঁপের কারণে আমার বাবা আমাকে জোর করে মাদ্রাসায় ভর্তি করে দেন। ওকে, প্রাইমারি স্কুলের পরে? না, প্রাইমারি স্কুল থাকা অবস্থায়। আচ্ছা, মানে ফার্স্ট বয় তো সেকেন্ড হয়ে যাওয়ার পরে বলছে যে একে কন্ট্রোল করা যাচ্ছে না। উনি কোনো একজন হুজুরের সাথে ভালো সম্পর্ক ছিল, তো উনি বললেন যে, ওনার নামও আমার মনে আছে, ওনার নাম ছিল আবু বকর জামালি। ওনাকে জিজ্ঞেস করলেন যে ছেলেকে কি করা যায়, ও তো পড়ালেখা করে না এবং কি সারাক্ষণ তো এই রেডিও নিয়ে পড়ে থাকে। তখন আবু বকর জামালি সাহেব বললেন যে ওকে মাদ্রাসায় দিয়ে দেন। তখন আবু বললেন যে ওকে কি কওমি মাদ্রাসায় দেবো নাকি আলিয়াতে দেবো? উনি বললেন যে আপনি যেহেতু ওকে, ওর মা যেহেতু স্বপ্ন দেখে যে ইউনিভার্সিটিতে পড়বে ছেলে বড় হয়ে, তাহলে ওকে আপনি আলিয়া মাদ্রাসায় দেন, আলিয়া থেকে যাওয়ার সুযোগ আছে। এমন একটা মাদ্রাসায় ভর্তি করা হয় গ্রামের। ধরেন এদিকে হচ্ছে মাদ্রাসা আর এদিকে হচ্ছে স্কুল। সকলে যাচ্ছে সে স্কুলের দিকে, আর আমি ওদেরকে ভেদ করে আমি চলে যাচ্ছি মাদ্রাসার দিকে। এবং সেটা টাঙ্গাইলের গোপালপুরের নবগ্রামে ঝিনাই নদীর ঘেঁষে একদম একটা শ্মশান ঘাট এবং একটা কবরস্থান। হিন্দু মুসলিম খুব মিলেমিশে থাকতাম আমরা। আর এই কবরস্থান এবং শ্মশান ঘেঁষেই হচ্ছে একটা টিনের ঘর, একটাই ছোট। এখন সেখানে বিল্ডিং হয়েছে, কিন্তু তখন একটাই ঘর, সেটা মাদ্রাসা, নবগ্রাম দাখিল মাদ্রাসা। সেইখানে মাদ্রাসার জীবন আমার শুরু হয়, এক নতুন পৃথিবীর সাথে আমি পরিচিত হই।
সেখানে গিয়ে আমাকে সরাসরি ক্লাস 5-এ ভর্তি করা হয়। কারণ ওখানে গিয়ে আমি প্রথম পাইলাম হচ্ছে আরবি ব্যাকরণ, এ কোন পৃথিবী। আমি ছোটবেলা থেকে যেহেতু আব্বা ধর্ম ভীরু মানুষ, ধর্মপ্রাণ মানুষ, তো উনি আমাকে ছোটবেলায় কোরআনের পাঠটা দিয়েছিলেন। তো ফলে আমার আরবির সাথে একটা যোগাযোগ ছিল, যা পড়তাম আমার মুখস্থ হয়ে যেত। একটা অদ্ভুত একটা শক্তি ছিল, মানে যে টেন্স যেটা আর কি। আমি সেখানে গিয়ে দেখি যে মাজি মোজারে এগুলা পড়তাম, ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতু ফালতু, এগুলা আমি বুঝে ফেললাম। তাই মাদ্রাসায় আমার এমন পারফরমেন্স শুরু হয় যে তখন মাদ্রাসায় ধর্মসভা হতো, এটাকে বলা হয় ইসালে সওয়াব মাহফিল। সেইখানে আমার কণ্ঠটা, তো আমি তো গলা ছেড়ে গান গাইতাম, নদীর পাড়ে বাড়ি যেহেতু। আমার গ্রামটা হচ্ছে ইংরেজি ইউ অক্ষরের মতো, এই দিক দিয়ে নদী এভাবে গেছে, এইভাবে গ্রামটা, আর এইটার সামনে হচ্ছে মানে বিস্তৃত একটা বিল, মানে এক অসাধারণ জায়গা। তো এই বিলের মাঝখানে আবার কয়েকশো বছরের পুরনো একটা বট গাছ, আমি সেখানে গিয়ে বসে থাকতাম, অথবা নদীর পাড়ে বসে থাকতাম, সেখানে চিৎকার করে করে গান গাইতাম। তো মাদ্রাসা আসার পরে ইসালে সওয়াব মাহফিল, যেটা শীতের মধ্যে হলো ক্লাস 5-এর পরীক্ষার পর, সেই সময়ে মাদ্রাসায় সেখানে হামদনাদ গাইতে হবে। তা আমার মনে আছে যে আমি প্রথম গিয়েছিলাম কাজী নজরুল ইসলামের লেখা সুরে সেই সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গুলে লালা, এইটা যখন আমি গাইলাম, গাওয়ার পর দেখলাম যে সবাই আমাকে নিয়ে একদম মাতামাতি করছে। আমাকে আবারও মঞ্চে তুলে দেওয়া হলো আরেক হুজুরের বক্তব্যের আগে। আমি দেখলাম যে আমার জড়তা ভেঙে যাচ্ছে, কিন্তু আমার গান আর মনে নাই। কিন্তু ওই যে একবার শুনেছিলাম যে দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, আমার এখনো মনে পড়ে যে আমি এত উজাড় গলায় গিয়েছিলাম, দেখেছি সবাই ইমোশনাল হয়ে গেছে এই গান শুনে। তো ক্লাস 7-এর বছর থানা শহর থেকে একজন হুজুর আসেন, যে উনি কোরআনের সহিহ কোরআন শিক্ষা দিতেন। আচ্ছা, সেটাতে আমার এমন পারফরমেন্স থাকে, ফার্স্ট হয়ে যায় আর কি। আমার তেলাওয়াত শুনে মানে তিনি এত মুগ্ধ হন, বললেন যে আব্বাকে বললেন যে ওকে আসলে গ্রামের মাদ্রাসা ওকে মানায় না। আমাদের উত্তর টাঙ্গাইলের সবচেয়ে বিখ্যাত মাদ্রাসা যেটা গোপালপুর আলিয়া মাদ্রাসা, যেখান থেকে মেডিকেলে, বুয়েটে, ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন স্টুডেন্টরা যাচ্ছে, তো বলে যে তুমি গোপালপুর আলিয়া মাদ্রাসায় ভর্তি হও। তখন আমাকে বড় স্বপ্ন নিয়ে আব্বা গোপালপুর দারুল উলুম আলিয়া মাদ্রাসায় ভর্তি করালেন। কোন ক্লাসে? ক্লাস 8-এ। গোপালপুর থানা শহরের প্রাণ কেন্দ্রে না, একটু উপশহর আর কি বলা যায়, সেখানে মাদ্রাসার হোস্টেল আভঙ্গি নামক একটা জায়গায়। সেইখানে হোস্টেলে আমি গেলাম প্রথম। বাবা মার সাথে থাকতাম, আব্বা প্রচুর মারধর করতেন, ওই যে দুষ্টামি করতাম দেখে। কখনো কখনো বাড়ি থেকে পালিয়ে যেতে চাইতাম, কিন্তু দেখলাম যে হোস্টেলে আসার পরে আব্বার মার আমি খুব মিস করছি। মায়ের মানে আঁচলে মুখ লুকিয়ে যে কাঁদছে, মা আমাকে বাবা মারছে, শাসন করছে, এই জন্য এগুলো মিস করছি। আমার হোস্টেলে আমার মানে ভাল লাগতেছিল না। কিন্তু এই হোস্টেলে গিয়ে আমি বুঝলাম যে আসলে আমি একদম মুক্ত হয়ে গেলাম। আমাদের থানা শহরে 2টা সিনেমা হল ছিল, একটা আমাদের মাদ্রাসা ঘেঁষে, মানে একেবারে গোপালপুর আলিয়া মাদ্রাসার সাথেই কাকুলি সিনেমা হল। অনেকে অবাক হয় যে আমি ধরেন কয়েকশো সিনেমার নাম একটানা দম বন্ধ অবস্থায় বলে দিতে পারি, একটানা মানে বলে কিছু বাদ দেননি আর। হ্যাঁ, তো আমি সিনেমা দেখা শুরু করলাম। মাদ্রাসায় পড়া পাশাপাশি সিনেমা দেখা, প্রতি সপ্তাহে আমি 2টা করে সিনেমা দেখতাম। সমস্যা হতো না মানে হুজুরদের জায়গা থেকে? আমি তো মানে পালায় পালায় দেখতাম, সেই পালানোর গল্পগুলো ভয়াবহ। এটা আমি নেশাগ্রস্ত হয়ে পড়লাম, যে সিনেমা দেখতে দেখতে আমি পাশের থানায় চলে গেলাম সিনেমা দেখতে। মানে আমাকে যে টিফিনের টাকাটা দিত আব্বা, সেই টাকাটা জমায় আমি খালি সিনেমা দেখতাম। আমার আর কোনো কাজ ছিল না, সিনেমা দেখতাম। আমার রুল নম্বর ছিল এগুলো পেছনের দিকে। তো এখন আব্বা খুব চিন্তিত, আমাকে ক্লাস 9-এ দিয়ে দিল সায়েন্স। এখন আমার কথা হচ্ছে যে আমি সায়েন্স কেন পড়বো, আমি এত পড়ার কি আছে। মনে পড়ে খুব আমার জয়নাল স্যারের কথা, সবাইকে বলছে এইম ইন লাইফ পড়াচ্ছিলেন। তো জয়নাল স্যার বলছেন সবাইকে কে কি হতে চায়। তা আমি সবাই বলছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাদ্রাসার ছেলেরা বললো মুহাদ্দিস, মুফাসসির, প্রফেসর, এগুলো বলতো। মানে আমাদের সিনিয়ররা যা হতো আর কি, ওই ব্যাপারগুলো বলতো। আমি বলছিলাম যে আমি কাজী নজরুল ইসলাম হতে চাই। তত কিছু বুঝতাম না, মানে অর্থাৎ সব্যসাচী হইতে চাইছিলাম, যে আমি সব করব, চাকরি বাকরি করবো না, আমি সব করবো, আমি এই শিল্প সাহিত্যের সব করবো, আমি এমন কিছু নেই যা করবো না। তো ওটা শুনে সারা ক্লাস হো হো করে হেসে দিয়েছিল।
আমার মনে আছে স্যারের কথা আমার খুব মনে পড়ে, জানা স্যার আমার টেবিলে জোরে একটা থাপ্পড় দিলে, বলে চুপ করো, নজরুল কি জানতো যে সে নজরুল হবে? তো আমাদের লুৎফর যে কিছু হবে না এটা তোমরা কেন কীভাবে বলো, হইতেও তো পারি, হাসো কেন? তো আপনি যেহেতু ধারাবাহিকভাবে বলছেন বললাম, আমি জয়নাল স্যারের এই পার্টটা রেখে গেলাম। এটার এটা সমাপ্তিটা অসাধারণ। ওকে, এটা মানুষের জানতে হবে, এটা দুর্ধর্ষ এক গল্পের সমাপ্তিটা আর কি, এটা আমি এখানে রেখে গেলাম, যেটা পরবর্তীতে 20 বছর পরে কি হয়েছিল। তো পরবর্তীতে আব্বা খুবই চিন্তিত যে এই ছেলেকে মাদ্রাসায় খালি সিনেমা দেখে, প্রতিটা সিনেমা দেখতে গিয়ে আমার বিচিত্র অভিজ্ঞতা হতো, কারণ আমার কাছে তো টাকা থাকতো না, আমি আবার চুরিও করতাম না। আব্বা আমাকে দুধ খাওয়ার জন্য টাকা দিতেন। রঞ্জিত মিষ্টান্ন ভাণ্ডার আমাদের কাকুলি সিনেমা হলের অপোজিটে ছিল, সেইখানে দুলাল নামে আমাদের গ্রামের একজন কর্মচারী ছিল। দুলাল ভাইয়ের কাছে আব্বা টাকা দিয়ে যেত যে লুৎফর প্রতিদিন এসে জোহরের নামাজের পর ক্লাস শুরু হওয়ার আগে এখান থেকে দুধ খেয়ে যাবে 1 গ্লাস করে। তো সেটার দাম ছিল 4 টাকা। তো সিনেমাতে থার্ড ক্লাসে লাগতো হতো 6 টাকা, সেকেন্ড ক্লাসে লাগতো 8 টাকা, আর ফার্স্ট ক্লাসে লাগতো 10 টাকা, আর ডিসিতে লাগতো 12 টাকা। তো আমার ডিসির দরকার নেই, আমি সেকেন্ড ক্লাসে সিনেমা দেখতাম। দুধ না খেয়ে 2 দিনের টাকা দিয়ে কীভাবে নিতাম, আমি যে দুলাল ভাইকে যা বলতাম। আমি আবার শহরে এসে কিছু তখনই আর কি একটু মাস্তান টাইপের ছেলে পেলে যেগুলো শহর নিয়ন্ত্রণ করে, ওদের সাথে আমার এক ব্যাপক সম্পর্ক হয়, কারণ গান গাইতে পারতাম যে। সম্পর্ক হওয়ার ফলে দুলাল ভাই আমাকে একটু ভয় পাইতো। আমি দুলাল ভাইকে বলতাম যে আমি দুধ খাবো না, যে টাকাটা দিয়ে যায় আব্বা এই টাকাটা তুমি আমাকে দিয়ে দিবা। বলছে যে যদি আমি বললাম যে দুধ তুমি খাও, তোমার খাওয়ার কথা না, দুধ আমার খাওয়ার কথা, আমারও তুমি টাকা দিয়ে দিবা। তো দুলাল ভাই সেই টাকা আমাকে দিয়ে দিত, আমি সেই টাকা দিয়ে মানে সপ্তাহে তো 6 দিনের টাকা দিত, আমি আরামে 3টা সিনেমা দেখতে পারতাম ওই টাকা দিয়ে। তো সিনেমা দেখতে দেখতে আমি হলের ভেতর থেকে আমি প্রতিটা গান মুখস্থ করে ফেলতাম, এবং আমার একটা অভ্যাস ছিল যে সিনেমায় কী কী লেখা ওঠে ক্রেডিট লাইনটা দেখতাম, আবহ সঙ্গীত, রূপসজ্জা, গীত রচনা, এগুলো আমি দেখতাম। এবং কখন যেন নিজেকে আমি ওই জায়গায় আবিষ্কার করতাম। আমি কখনো অভিনেতা তো হতে চাই নাই, আমার কেন যেন মনে হইতো যে পরিচালনা এজে মিন্টু, পরিচালনা শিবলি সাদিক, এরকম দেখতাম। আমার মনে হইতো যে আমার নাম যদি কখনো এরকম আসতো। ফুপা ছিলেন থানা শহরে থাকতেন, তো উনি ওনার বন্ধুবান্ধব নিয়ে সিনেমা দেখতে গেছেন। আমার মনে আছে সিনেমাটার নাম উত্থান পতন, সুদীপন খোকনের সিনেমা। রুবেল ছিলেন। আমি তো ক্লাস 8-এর বছর আমি হোস্টেলে, সেই সময় বন্ধুদের পাল্লায় পড়ে ডিসেম্বরের 4 তারিখ 92 সালের ডিসেম্বরের 4 তারিখে আমি সিগারেট ধরি। ওকে, সিগারেট খাওয়া শুরু করি, এবং সিগারেট খাওয়ার সবচেয়ে প্রিয়তম জায়গা ছিল হচ্ছে সিনেমা হলের দোতলায়। মাদ্রাসা থেকে বেরিয়েই দোতলায় গিয়ে করতাম। মাদ্রাসার পাশে একটা পুকুর ছিল, সেখান থেকে কুলি করে লেবুর পাতা রাখতাম কাছে, আমি লেবুর পাতা চিবাইতাম, কেউ টেরও পাইতো না। মানে সিগারেট নিয়ে ঢুকছি, ম্যাচ দরকার, ম্যাচ নিয়ে আসতে পারিনি, কারণ পাশে কে বসে আছে তার দেখিনি, অন্ধকার তো, সিনেমা তো ঘুটঘুটে অন্ধকার, গ্রামে মফস্বল সিনেমা হল যেরকম। আমি তখন গান হচ্ছে, আমরা সিগারেট ধরাইতাম মূলত যখন গান শুরু হইতো, ফাইটিংয়ের সময় না। ফাইটিংয়ের দৃশ্যগুলো খুব মন দিয়ে দেখতাম, গানের সময় তো গানটা শুনতাম, অতটা দেখতাম কম আর কি। তো পাশে যিনি আছেন আমি তাকে বলছি যে ভাই ম্যাচ আছে, সিনেমা হলের ভেতরে সিগারেট খাওয়া যেত, ম্যাচ আছে। তো উনি আমাকে চিনে ফেলছে, উনি আমার বলছে আছে বলে আমারে যখন এইভাবে মানে লাইটার ছিল দিল, আমি দেখি আমার ফুপা, শেষ। আমি সিনেমা হল থেকে আস্তে করে বেরিয়ে গেলাম। তারপর আব্বা আমাকে প্রতিবার সিনেমা দেখতে গিয়ে কিন্তু ধরা খেতাম আমি। তারপরও দেখতেন? হ্যাঁ, প্রতিবারে ধরা খেয়েছি, এবং প্রতিবার মার খেতাম। আমাদের বাড়ির সামনে একটা জাম গাছ ছিল, আব্বা আমাকে ওই জাম গাছের সাথে বেঁধে রাখতেন। এবং যখন স্কুল ছুটি হতো, মেয়েদের স্কুল যখন ছুটি হতো, সেই সময়টাতে আব্বা আমাকে নিয়ে বাঁধতেন আর কি ওখানে, যাতে আমার লজ্জা হয়। তো সেই জাম গাছের কাছে, জাম গাছ আমার একটা অদ্ভুত একটা সঙ্গী, তো বেঁধে রাখতেন।
মেয়েরা হি হি করে হি করে হাসতো, আমার হাসুক। তো তারপর আমি সিনেমা দেখতে ভুল করতাম না। সিনেমা দেখে ধরা খাওয়ার মূল কারণ, সিনেমা দেখে যখন বাড়ি যেতাম, যাওয়ার পরেই আব্বা প্রতিদিন, আমি মাদ্রাসা থেকে ফেরার পরে আব্বা আমার গা শুকিয়ে দেখতেন। ওই সিনেমা হলের একটা স্মেল থাকে, গন্ধ থাকে, বলতেন যে সিনেমা দেখছে। একদিন একটা ঘটনা ঘটে, শরাফাতুল্লাহ হুজুর নামে আমাদের একজন হুজুর ছিলেন, তিনি পড়াতেন আমাদের ফিকাহ শাস্ত্র বলে একটা আছে, ফিকাহ পড়াতেন আমাদের, জটিল বিষয় আর কি, ইসলামের মাসলা মাসাইলের ব্যাপার আর কি। তো সেটা আমি যেন ভালোভাবে রপ্ত করতে পারি, এই জন্য ওনাকে দিলেন যে প্রাইভেট পড় তুই। তো আমি যাইনি। একদিন সিনেমা, আমার তো মান্নার একটা সিনেমা আছে, সিনেমার নাম আন্দোলন, মমতাজ রহমান আকবরের আন্দোলন, এই সিনেমা দেখতে হবে। চন্দ্র সূর্য সবই আছে আগের মতো, সামিনা চৌধুরীর যে গান আছে সিনেমাতে, সেইটা আমি হুজুর বলে দিছি আব্বাকে, কারণ আব্বার অফিস ছিল থানা শহরেই। তো আব্বাকে বলে দেওয়ার পর আব্বা বাড়িতে যাওয়ার পর দেখি খুব ভালো ব্যবহার করতেছে, খাওয়াচ্ছে সুন্দর করে, খাই একসাথে। বলছে কই গেছিলে আজকে? আমি তখন বুঝছি যে ঝামেলা হবে। আমি আমার বন্ধুর কথা বলে ফেলছি, আমি বললাম যে মুকুলের ওখানে গেছিলাম, মুখলেস ডাক না, মুখলেসুর রহমান মুকুলের বাসা। আচ্ছা ঠিক আছে। আব্বা দেখলাম যে বাইরে বের হইল। আব্বা যে সাইকেলটা নিয়ে মুকুলদের বাসায় গেছে সেটা আমি জানি না। মুকুলের বড় ভাইয়ের সাথে আব্বার ভীষণ ভালো সম্পর্ক। বলছে যে লুৎফর কি আজকে সারাদিন আসছিল? না, সারাদিন আসে নাই। আব্বা আবার বাড়িতে আসছে, আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার শহর। বাড়িতে এসে বলছে যে তুই মুকুলের ওখানে যাস নাই, আসলে গেছিলি কই? আমি তখন বলছি যে আমি আতাউরের বাসায় গেছিলাম। আসলে আব্বা, আমি আপনার বলতে সাহস পাইনি, কারণ আতাউর একটু গান টান শুনে যদি মাইন্ড করেন এই জন্যে। আব্বা আতাউরের বাসায় গেছে। তখনই আমার সাক্ষ্য নিয়ে আবার আতাউরের বাসায় গেছে। আতাউরের বাবার সাথে আবার ভালো সম্পর্ক থাকে, বলছে না না না, আতাউর তো মাদ্রাসায়, ও তো আসে নাই। তারপর আব্বা আসছে, বলছে আসলে গেছিলি কই তুই, সত্য করে বল। আমি বলছি যে আসলে আব্বা আমি যে ছেলেটার নিশানা পাবে না আব্বা, এরকম এক ছেলের কথা বলছি। আব্বা আমার বললেন যে চল ওর বাড়িতে যাবো, তোর সাথে নিয়ে। বাড়িতে গেল, মাঝ রাস্তায় বাড়িতে যাওয়ার জন্য রেডি হইলো আর কি। মাঝ রাস্তা ভুয়ারপাড়া নামে একটা জায়গা আছে আমাদের গ্রাম এবং থানা শহরের মাঝখানে। সেইখানে গিয়ে আমি বললাম যে আব্বা, আমি আব্বার সাইকেলের পিছনে বসে আছি। আমি বললাম যে আব্বা আমি আসলে কোথাও যাইনি, আমি ক্লাসে যাইনি, তুই গেছিলি কই? আব্বা আমি সিনেমা দেখতে গেছিলাম। আমাকে 17 বা 18 বার মারলো আর কি, সাইকেল দিয়ে বাড়ির দিকে নিয়ে আসতে আসতে। একটু করে রাগ উঠে আবার বলছে নামায় আবার মার। আবার রাগ উঠে আবার সাইকেল ব্রেক করে, বলছে নাম, আবার মার। পারতে অনেক চেষ্টা করছে। আপনি অনেক ছিলেন, সাধারণত মায়ের খেতে দৌড় দিয়ে পালানোর কথা, আপনিও পালাতেন না? না না না। ও আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যে প্রশ্ন করলেন যে মায়ের দিয়ে পালানোর যে ব্যাপারটা, আমি মনে হয় পৃথিবীতে এরকম সন্তান কিনা যে মারধর করছে, আমি কিছুই বলতেছি না। এবং বাড়ির পরে যে খাবার সময়টা আবার আব্বার সাথে বসে আমি খাইতাম, আব্বাকে ছাড়া আমি খাইতে পারতাম না। অদ্ভুত। আমার কেন মনে হচ্ছে আমি আব্বাকে ছাড়া ভাত খাবো না, কাইন্ড অফ অন্যরকম। বাবা বেঁচে আছে? হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। অন্যরকমের অ্যাটাচমেন্ট। হ্যাঁ, তো 17-18 বার মারছে তো। হ্যাঁ, তারপর আসলাম, এসে আব্বার সাথে ভাত খাইলাম। আমি আব্বাকে ছাড়া খাইতে পারতাম না। এটা একটা বড় ব্যাপার। এবং আব্বাকে নিয়ে কথা বলতে গেলে আমার সমস্যা হয়, কারণ পাগলের মতো ভালোবাসি আমি। পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আব্বাকে। কারণ ব্যর্থ সন্তান, এই কারণে আর কি। আব্বা ভাবছিল ছেলে মিশরের কায়রো আল আজহার ইউনিভার্সিটিতে পড়বে, আব্বা ভাবছিল মদিনা ইউনিভার্সিটিতে পড়বে, কারণ আমার তেলাওয়াত ভালো ছিল, আরবিতে দক্ষ ছিলাম। আমাদের ক্লাস 9 বছর মেশকাত শরীফ শুরু হয়, মেশকাত মুখস্থ করে ফেলছিলাম আমি, যত হাদিস আছে মেশকাত শরীফের। এত বড় একটা বই পুরোটা মুখস্থ আমার। আপনি যেখান থেকে বলবেন সেই প্রথম হাদিস হচ্ছে আসসালামু কাবলাল কালাম দিয়ে শুরু আর কি, সেখান থেকে শুরু করে শেষ হাদিস পর্যন্ত মুখস্থ ছিল। তো আবার দেখতো আমাকে যে আমি সূরা বাকারা ছিল আমাদের ক্লাস 9 শুরু হয়েছিল, সূরা বাকারা দিয়ে, সূরা আল ইমরান এবং সূরা বাকারা 9-10 আমাদের সিলেবাসে ছিল। আমি তুখর ছিলাম আর কি, আলহামদুলিল্লাহ।
আমি সূরা বাকারার যে ব্যাখ্যা, যে তাফসির যা কিছু ছিল, যত রকমের তাফসির ছিল সব আমি কালেক্ট মুখস্থ করে ফেলছিলাম। পরবর্তী দাখিল পরীক্ষায় আমি সব সাবজেক্টে আমার খুব ভালো ভালো ব্যাপার ছিল আর কি, যে মুখস্থ বিদ্যা আমার এত ছিল যে উচ্চতর গণিতে আমি যদি খালি একটু ডাক এদিক সেদিক করে দিত আমি হয়তো ফেল করতাম, তাহলে আপনার সামনে বসে আমার কথা বলতে হইতো না। আমি এত মুখস্থ করেছিলাম যে আমাদের বই থেকে আসছিল, ফলে আমি 81 নাম্বার পাইছিলাম লেটার মার্কস আমার উচ্চতর গণিতে মুখস্থ করে। আব্বা খুব খুশি। আব্বা তো ভেবে নিয়েছিল এই ছেলে তো পাশ করা অসম্ভব, এটা অসম্ভব, এই ছেলে পাশ করবে না। মানে মেধা ছিল, অনেক ব্রেনটা ভালো ছিল। কোরআন হাদিস বা আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, এগুলোতে ভালো নাম্বার পাই। তো এটাতে পাওয়াতে আব্বা খুব খুশি হয় যে এই ছেলেকে আমি উচ্চশিক্ষায় নিয়ে যাব আর কি। আব্বার স্বপ্ন ছিল এটা। তারপর আব্বা আমাকে দাখিল পরীক্ষার পর আমাকে পাঠিয়ে দিলেন তাবলিগে পাঠিয়ে দিলেন। কিছু চিনি না, ঢাকায় এসে কাকরাইল মসজিদ এসে ততদিন আমি কিন্তু অনেক সিনেমা দেখে ফেলেছি। মানে ধরেন অর্জন বিজদা, এই আমি বলতে পারি অর্জন বিজদা, লটারি ম্যারিগেশন, প্রেম জন্মা, জ্বলন্ত বড় দশনা, বিকেরে ছেলে দায়িত্ব, লোহ মানব বয়ানম, বাসাইনের সঙ্গে রক্তর বদলা, রূপসিং, আত্মবিশ্বাস, এরকম বলতে পারি আর কি, ওই সময় দেখা সিনেমা এগুলা। তাবলিগে পাঠিয়ে দেওয়ার পর আমি আসলাম ঢাকায়, এসে কাকরাইল মসজিদ মার্কাজ, সেখান থেকে একটা দলের সাথে আমাকে পাঠিয়ে দেওয়া হলো পটুয়াখালীতে। আমাকে দেখে তো আমি যখন ফিরলাম আমাকে দেখে তো সব মানে হয়ে গেলো যে কাকে দেখছি। আমি পাগড়ি পরে একদম জব্বা পরে আমি আমার দাওয়াতি কার্যক্রম শুরু করলাম। দেখেন, আমার কাছে মনে হয় যে আমরা তো অনেকেই নিজেদেরকে অনেক বেশি পাপী মনে করি। আমি পাপী কিন্তু সৌভাগ্যবান বান্দা। এই কারণেই আল্লাহ আমাকে দিয়ে কিছু কাজ করাইছেন আর কি। আমাদের মসজিদে সাধারণত সেই সময়ে গ্রামের মসজিদগুলোতে শুধু শুক্রবারের জামাত হতো, পাঞ্জেগানা জামাত অনেক মসজিদেই হতো না সেই সময়। তা আমি তাবলিগ থেকে ফিরে যাওয়ার পর আমাদের নবগ্রাম যে মধ্যপাড়ার যে জামে মসজিদটা, ছোট, সেই 300-400 বছর আগের একটা মসজিদ আর কি, প্রাচীন স্থাপত্য। তো সেখানে আমি দেখলাম শুক্রবার না, আমি তো দীক্ষা নিয়ে আসলাম 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। আমি গিয়ে আজান দেওয়া শুরু করলাম এবং লোক ধরে এনে, হাতে পায়ে ধরে এনে বুঝাইলাম যে মানে নামাজটা পড়তে হবে জামাতে। আমি জামাত স্টার্ট করলাম ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত, এবং আমি ইমামতি করতাম, মুয়াজ্জিনও আমি, ইমামও আমি। তো আজকে সেখানে বাংলাদেশের অন্যতম একটা আধুনিক মসজিদ, পাঞ্জেগানা নামাজে সেখানে মানুষের জায়গা দেওয়া যায় না, ওই মসজিদটাতে আমি যেটাতে শুরু করছিলাম। এবং ওই মসজিদটা তো ছোট মসজিদে হবে না। সেই সময়ে আমার মনে আছে যে 95 সালে একটা ঘটনা বলি, যে মসজিদটা ভাঙতে হবে, কারণ হচ্ছে যে বড় করতে হবে মসজিদ, এই ছোট মসজিদে হচ্ছে না, জায়গা ছিল মসজিদের অনেকখানি, এখন বড় মসজিদ করবে, টাকা পাবে কই। আমি লুৎফর হাসান গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সাইকেল নিয়ে সাইকেলের ভিতরে বস্তা নিয়ে ধান উঠাইতাম, চাল উঠাইতাম, যে যা দিত সেটা উঠাইতাম, উঠে তারপরে শুক্রবার দিন সবাইকে বলতাম যে কে কী দেবেন, কিভাবে কার ফসলের কতটুকু দেবেন, এগুলার একটা শুরু করি আমি আর আব্বা। এবং মসজিদের কাজ শুরু হয় আলহামদুলিল্লাহ। ওই মাটি কাটারটাও শুরু হয়েছিল আমাকে দিয়ে, জামাতের প্রথম আজানটা আমাকে দিয়ে, ইমামতিটাও আমাকে দিয়ে। ভাগ্যক্রমে তখন একটা রমজান মাস আসে, সেই রমজান মাসে আমার মনে হলো যে আমি যা জানি তা কেন মানুষকে জানাবো না। তখন আমি কোরআন শিক্ষা দেওয়া শুরু করলাম, সহিভাবে কোরআন। আমি দেখি যে সূরা ফাতিহাটাই সঠিকভাবে বলতে পারতেছে না, এরকম লোক আছে। হ্যাঁ, গ্রামে তো না, যারা খুব শিক্ষিত তারা বলতেছে আলহামদু বলতে পারতেছে না, আলহামদু বলতেছে। এখন লিল্লার পরে কয় আলিফ টান দিবে, রাহমানি কয় টান দিবে, বা 4 আলিফের টান কোন জায়গায়। এখন সূরা আসরের মধ্যে ধরেন এখন ইরা যা কয় 4 আলিফ টান, সেটা টানটা কিভাবে দিবে, কোন গতিতে পড়লে কতটুকু টানতে হবে, এটা আমার মনে হয় আমি একা জেনে কি করব। তখন আমি প্রথম শিখাইলাম আব্বাকে। আব্বা আমার প্রথম স্টুডেন্ট। সেই থেকে আব্বার সাথে আমার চূড়ান্ত এক প্রেমময় সম্পর্কের যাত্রা শুরু। এই আব্বা যে আমাকে এত মারছে, ওটা তখন বিশ্বাসও হইতো না আর কি। এবং কি আব্বা কোনোদিন আমাকে পেছনে রেখে আছে, আব্বা জোর করে আমাকে ঠেলে দিত, তুই পড়া নামাজ। এটা এই স্মৃতিটা আমার বাবার সাথেও আছে। হ্যাঁ, তো এইটা
হওয়াতে যেটা হয়েছে যে পরবর্তীতে আমার অনেক স্টুডেন্টই ভালো কারি হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো অনেক স্টুডেন্ট পড়িয়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, অনেক 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 প্রচুর। ওই যে আবারও মানে তাবলিগের ব্যাপারটা আমি আবার ছন্দ ধরে রাখতে পারলাম না। কুল্লু শাইউনিয়ার জিওইলা আসলি একটা কথা আছে, প্রত্যেকেই তা মূলের দিকে ধাবিত হয়। আমি গিয়ে আবার সেই সিনেমা দেখা শুরু করলাম। পথভ্রষ্টতা আর কি আব্বা বলে আমাকে। সালমান শাহর সিনেমাগুলো জনপ্রিয় হচ্ছে, সুপার ডুপার পপুলার। আর তখন তো ওটা দেখতেই হয়, দেখছি। তখন বড় হয়ে গেলাম, কেমন জানি মনে হলো যে গা ঝেড়ে বড় হয়ে গেছে, বয়সন্ধিকালের সময়। হ্যাঁ হ্যাঁ, তো বড় হয়ে গেছি তখন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় আমি আমার স্বপ্ন ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। সেটা এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে গেলে আমার বুক মোচড়ায় আর কি, খুব আমার কষ্ট লাগে, আমি এখানে পড়তে পারি নাই। তখন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলাম, অনেক সাবজেক্টেই আমার হইলো, কিন্তু আব্বার কথা একটাই, পড়লে ইসলামিক স্টাডিজে পড়তে হবে। আমি ঘুরে ফিরে আপনি আমার মাদ্রাসায় দিতেছেন, তোর ইসলামিক স্টাডিজে পড়তে হবে। তো সেই সময় রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হইলাম, হওয়ার পরে বলতেছে যে সাবজেক্টে ভালো করাটাই বড় কথা। তো সাবজেক্টে তো বললো ইসলামিক স্টাডিজ। এখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখি যে সত্যি কথা যেটা, এখন কি অবস্থা দেশের আমি জানি না, আমাদের সময়ে সাবজেক্ট ধরে ধরে মেয়েরা মূল্যায়ন করতো। তখন তো ভাই প্রেমের বয়স, দেখতাম যে কোন সাবজেক্ট, ট্রেনে যাচ্ছি, ধরেন ট্রেনে যাচ্ছি সিরাজগঞ্জ শহর থেকে, নদী পার হয়ে সিরাজগঞ্জ থেকে আমরা ট্রেনে উঠতাম। হ্যাঁ, এখন তো সেতু পূর্ব স্টেশন, সেই সময় তো আমরা নদী পার হইতাম নৌকায়, তারপর ওই পার গিয়ে সিরাজগঞ্জের ট্রেনের জন্য অপেক্ষা করতাম, তারপরে আমরা যাইতাম পদ্মা সম্ভবত ছিল। যখন ট্রেনে যাইতাম, ট্রেনের ব্যাপারই তো থাকতো আলাদা, যে সব স্টুডেন্টরা উঠতো, তখন আমি গান গাইতাম, খুব ভালো গাইতাম তখন গান। শুরু ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার না, তো গান গাইতেছি, গান গাওয়া শেষে সব মানে ভিড় করে ফেলতো আমাকে, আই কি গলা, কি দারুণ গাচ্ছে। আর্কের গান গাইতাম খুব, বা খালিদ ভাই এবং হাসান ভাইয়ের গান বেশি গাইতাম, অথবা বাচ্চু ভাইয়ের। তখন মেয়েরা এসে জিজ্ঞেস করতো কোন সাবজেক্ট। আমি যখন বলতাম ইসলামিক স্টাডিজ, তখন আর কেউ আমার সাথে কথা বলতো না। সত্যি কথা, পুরো ক্যাম্পাস লাইফে এটা আমি দেখছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যে সময় পড়েছি, এটা আমি এই আপনার অনুষ্ঠানে জোর গলায় বলতেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 90 দশকের শেষের দিকে আমরা যারা পড়াশোনা করছি, ওই সময়ের চিত্র এটা ছিল। এখন কেমন আমি জানি না, তখন যা ছিল সেটা বলতেছি। এক্স্যাক্টলি না, তখন সাবজেক্ট দেখে যে এই ছেলে ইসলামিক স্টাডিজে পড়ে, ওর সাথে কথাই বলা যাবে না, এর সাথে কথা বলা পাপ। আমার সাথে কথা বলতো না কেউ, বলতেছে তো ধর্মান্ধ, ভ্যালু দিত না, মানে না লাইক একেবারেই আমাকে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় মেয়েদের তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছি, আমাদের অনেক বন্ধুদের, বন্ধু না তথাকথিত বন্ধুদের তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছে। পরে ইসলামিক স্টাডিজ জীবনে কি করবে, বিশ্ববিদ্যালয় তো কাটলো, বিশ্ববিদ্যালয়টা আমি অদ্ভুতভাবে সাজাইলাম নিজের জীবন। শ্রদ্ধেয় বাপ্পা মজুমদার দাদা যে প্রথমবার সিরিজেল চ্যানেলে মিউজিক অ্যাওয়ার্ড পায়, ওটা আমার লেখা সুরের গানটা, এবং ওই গানটা আমি ক্যাম্পাসে খুব জনপ্রিয় ছিল আমার সেই সময়ের। আপনি নিজে লিখে নিজেই গাইতেন? আমি নিজে লিখে নিজে সুর করতাম। আমি আমার এই যে ওই যে বললাম না যে ইসালের সব মাহফিলে গান গাইতাম আমি, সেই ধরেন 80 দশকের শেষের থেকে 90 দশকের শুরুর দিক পর্যন্ত, সেই সময় যে ইসালের সব মাহফিলে যে হামদনাথগুলো গাইতাম, এগুলো সব আমি নিজে লিখে সুর করে গাইতাম সব। এখন যেগুলো জনপ্রিয় বিভিন্ন রেডিওতে, বিভিন্ন টিভিতে, ইউটিউবে ঢুকলে দেখবেন যে প্রচুর গান, নাম বলে আপনিও একটু ঝাঁকি খাবেন যে এই গান আপনার, ওগুলো আমার গান। প্রচুর গান ছড়ায় পড়ে আমার মানে মুখে মুখে। এগুলো এখন দেখছি বিভিন্ন, এখন তো মাহফিল জনপ্রিয়, মাহফিলে অনেকে গায়, হুজুরেরাও গাচ্ছে, হুজুরেরা গাচ্ছে, বড় বড় হুজুররা গাচ্ছে। তো ওই সময় আমি নিজের লেখা সুরে হামদনাথ গাইতাম, এবং প্রচুর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি প্রচুর গান লিখে ফেলি, সুর করে ফেলি, এবং এগুলো এখন জনপ্রিয় অনেক গানই। আব্বা একদিন জানতে পারলো যে তার ছেলে ফ্যান্সি ডিলে আসক্ত। আব্বা জানতে পারলো যে তার ছেলে ফ্যান্সি ডিলে আসক্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 45 টাকা করে বোতল অরিজিনালটা পাওয়া যায়। আর হচ্ছে ইবলিশ কর্নার নামে একটা জায়গা আছে, সেখানে ফোকলোর চত্বরের পরে ইবলিশ কর্নারের যে মাঠ, সেটার নিচে যে ফাঁকা পুকুরটা তাল গাছের নিচে, সেখানে বসে বসে গাঁজা খায়। আপনার ছেলে এই করে বেড়ায় ক্যাম্পাসে, লম্বা লম্বা চুল, হাতে ব্রেসলেট পরে, আর এইসব করে বেড়ায়। আব্বা আসলেন আমাকে দেখতে, যে আব্বা গ্রাম থেকে কখন বের হন না, অফিস বাড়ি, উনি আসলেন আমাকে দেখতে। পলিটিক্স করতাম আমি, সবই করতাম, পেশি শক্তির রাজনীতিও করে আসছি, সবই করছি। এখন যখন অনেকে লাফায়, আমি তখন ভাবি যে কি ছিলাম। অনেকে থ্রেট দেয় না, হুমকি দেয়, অনেক কিছু করে।
তখন নিজের পেছনের দিকে তাকিয়ে আর কি শান্ত হয়ে যাই। ওরা যে ক্ষমতা প্রদর্শন করছে, ফু দিলে তো উড়ে যেত আর কি। আমাদের সময় আমি যা ছিলাম, আব্বা গেল, গিয়ে আব্বা দেখলো যে ওই দিন আমি 2 বোতল খেয়েছি আর কি, এবং গাঁজা তো থাকেই, প্রচুর স্টিক আর কি থাকতো সিগারেটের প্যাকেটে। আব্বা 2000 সালের ঘটনা, আব্বা দেখলেন যে ছেলে শুয়ে আছে, জুতা পরা, জিন্স প্যান্ট, স্যাডেল জ্যাক্স প্যান্ট ছিল আমাদের সময়, মনে আছে, স্যাডেল জ্যাক্স প্যান্ট পরা, একটা পোলো শার্ট, আর হচ্ছে জুতা ছিল। জুতা পরে আমি ঘুমায় আছি হলে, ক্লাসে না গিয়ে। আব্বা দেখলেন, তারপর উনি মসজিদে বসেছিলেন, হলের মসজিদে। আমার ঘুম ভাঙছে, পরে একজন বললো তোর বাপ আসছে, মসজিদে বসে আছে। পরে আমি গেলাম, আব্বা না রাতে আমার সাথে খাইলো, ঘুমাইলো, সকালে আবার ট্রেন, আবার ফিরে আসবো। ট্রেনে উঠাই দিলাম, তখন আব্বা আমার বললো যে আমি একটা চিঠি লিখবো, এটা পড়িস। আমি যাই, আবার চলে গেলেন। আবার ওই আব্বা এসে আমাকে একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে আব্বা লিখলেন যে 2 লাইন, এর আগে অনেক বড় বড় চিঠি লিখতেন, তত চিঠি সব। চিঠিতে লিখলেন যে বিশ্ববিদ্যালয়ে যে কোনো কিছুর শীর্ষে যাওয়া যায়, তুই খারাপের শীর্ষে যাবি না, এটা আমার তোর কাছে অনুরোধ থাকলো। এবং কীভাবে ভাই বিশ্বাস করেন, ওই দিন সন্ধ্যায় আমার যাওয়ার কথা জাহাজঘাটে, মানে দাসমারি জায়গাটা, যেটা যেখানে ডাল পাওয়া যায় আর কি। আমি একা নিজের সাথে বসলাম, আমি বাড়ি যাব। পরের দিন আমি বাড়ি আসলাম, এসে আব্বাকে আমি বললাম যে আব্বা, আব্বা জানে যে ছেলে আমাকে যে কথা দেবে রাখবে। আমি আব্বাকে এসে বললাম, আব্বা আমি, আপনি জানতেন, সবই দেখছেন, আমি জীবনে নেশা করব না, সিগারেটটা খাওয়ার অনুমতি দিয়ে দেন। সিগারেটটা খাবো, আমি ভাল লাগে আমার খাইতে, সিগারেটটা খাবো, কিন্তু আর কিছু খাবো না, আমি আর কিছুই খাবো না। আপনাকে বলে গেলাম, আমি আপনাকে ছুঁয়ে বলে গেলাম এটা। বিশ্বাস করেন কি ভাই, এই যে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি আজকে 2 দশকের বেশি, কেউ আমাকে বলতে পারবে না যে আমি কারোর সাথে কোথাও কিছু খাইছি। আমি কোনোদিন স্পর্শ করিনি। আর তারপর ইউনিভার্সিটি শেষ করে ঢাকায় এসে আমার মূল জীবন কেমন, এটা আমি দেখা শুরু করলাম আর কি ভাই। স্বপ্ন কি ছিল ঢাকায় এসে কি করবেন? কাল কোনো রকম একটা চাকরি? না, আমি ইউনিভার্সিটিতে যখন পড়ি তখন আমার খুব মনে পড়ে ভাই, আমাদের কেন্দ্রীয় লাইব্রেরির পেছনে, মানে শহীদুল্লাহ কলা ভবনের সামনে তো কেন্দ্রীয় লাইব্রেরি, ওটার সামনে বসার জায়গা ছিল দারুণ, আমতলার পাশে। সেখানে আমি একটা গান গাইতেছিলাম। তখন অনেক বন্ধু বলছিল যে কী রে তোর গান এগুলো কে গাবে, ওদের তখন পছন্দের শিল্পের দল ছুট আর কি, ইত্যাদি অনেক জনপ্রিয় হয়েছে। মাস্টার্স পড়ি তখন, বলছে তোর গান কি মানে এই বাপ্পা খালিদেরা গাবে, আমার গাইতে পারে। তখন প্রচুর অপমান করছিল ভাই। অদ্ভুত ব্যাপার হচ্ছে, ঢাকায় এসে অবস্কিউর ব্যান্ডের টিপু ভাই, উনি আমাকে অনেক হেল্প করছেন আর কি, সামিনা আপা। তো প্রথম মানে মেইন স্ট্রিমের গান লেখাটা, এমনি টুকটাক খুচরা অনেক লিখছি, কিন্তু মেইন স্ট্রিমের বড় অ্যালবামের যাত্রা শুরু হয় একটা মিক্সড অ্যালবাম দিয়ে। সেটাতে বাপ্পাদা ছিলেন, টুটুল ভাই ছিলেন, এসে টুটুল ভাই, টিপু ভাই ছিলেন, হাসান ভাই ছিলেন, পান্থ কানাই ভাই ছিলেন। এই অ্যালবাম ছিল হৃদয়নগর। সেই অ্যালবামে প্রায় সব কটা গানই আমি, 2-3টা বাদে সব কটা গান আমি লিখি। গান লিখতে শুরু করলাম। ওইটার সময় তো অডিওর যুগ, মানে ক্যাসেটের যুগ। হ্যাঁ, তো আমি ঢাকায় এসে আমি তখনই মাস্টার্সে যখন পড়ে স্টুডেন্টরা, তখন তাদের একটা ড্রিম থাকে আসলে কে কী করবে, ছকটা মূলত সেই সময় ফাইনাল করে ফেলে আর কি, আমার কী করতে হবে। তো ফাঁকে বলি, ক্যাম্পাসের আলাপ শেষ করে যে ক্যাম্পাস লাইফে আমার প্রেম হয় নাই ইউনিভার্সিটিতে, আমি পাত্তা পাই নাই, আমার কেউ গুণেই নেই আমাকে। কারণ সুন্দর গাওয়ার পরেও আপনাকে না, সাবজেক্ট ভালো না, এর সাথে প্রেম করে কী হবে, তো খাওয়াই দিতে পারবে না, কেউ করে নাই। 2-3টা মেয়েকে ভালো লাগতো কখনো, তারাও হয়তো আমার পছন্দ করছে, তাদের কাছাকাছি হাঁটতে গিয়ে বুঝাই দিছে যে আসলে আপনাকে আমি পছন্দ করি, অনেক তীব্র পছন্দ করি, কিন্তু না, আপনাকে আসলে জীবন সিরিয়াস চিন্তা করা যাবে না, আপনাকে ভাবা যায় না আর কি, ভাবে নাই কেউ। আমি এটা কেউ বলতে পারবো না, আমার সময় আমার তো চিনতো সবাই, ক্যাম্পাসে সবাই চিনতো, মোটামুটি সবাই, 80% পোলা আমাকে চিনতো। কেউ বলতে পারবে না যে আমার ক্যাম্পাসে কোনো মেয়ের সাথে দেখছে আমাকে আলাদাভাবে। হই হুল্লোড় করে বেড়াচ্ছে অনেক মেয়ের সাথেই, কারণ ক্যাম্পাসের মেয়েরা আমাকে ভীষণ পছন্দ করতো। যখন কারেন্ট চলে যেত, লোডশেডিংয়ের সময়, আমি থাকতাম জিয়া হলে, তো আমরা হেঁটে হেঁটে রোকেয়া রাবেয়া হলের যে মাঝখানে যে জায়গাটা,
সেইখানে গিয়ে দাঁড়াইতাম। আমি প্রক্টর স্যার এসে ধাওয়া না দেওয়া পর্যন্ত গান চলতো, এবং আমি ওরা অনুরোধের আসর ছিল এটা, ওরা তখন বলতো এই গান করেন, আমি তখন গলা ছেড়ে গাইতাম। ওদের খুব পছন্দের শিল্পী এবং ওদের প্লে লিস্ট পূর্ণ করে আমাকে ফিরতে হইতো। তো কিন্তু আমার সাথে কেউ কখনো আমার হাতটা ধরে নাই যে আমি তোমার সাথে সঙ্গী হইতে চাই, এবং প্রত্যাখ্যাত হয়েছি প্রতিবার, ট্রাই করে প্রত্যাখ্যাত, হ্যাঁ, সব জায়গায়। তারপর আমি আমি একাই কথা বলে যাচ্ছি, আপনি কোনো কথা বলতেছেন না। না আমি স্পিচলেস হয়ে শুনতেছি। এই যে আমি যদি ইন্টারাপ্ট না করি, তার মানে এটা অসাধারণ গল্প না। আমার দরকার নাই আপনাকে ইন্টারাপ্ট করার, আপনি এত সুন্দর বলতেছেন। জি। তা আমি কেউ পাত্তা দেয় নাই। ঢাকায় আসার পর আমি যেরকম অবাধ্যই থাকি না কেন, আমি কিন্তু বলছি আপনাকে যে আমি মারি খাওয়ার পরে আব্বার সাথে ভাত খাইতাম। তো ঢাকায় যখন আমি পা রাখি, সেই সময় আমার আব্বা স্ট্রোক করে, ওহো, প্যারালাইজড হয়ে যায়। আমার আম্মা একা, আমার ছোট ভাইটা তখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার পরে, রাজশাহী ইউনিভার্সিটিতে, আমি চলে আসতেছি। আর একটা ছোট ভাই, সে কিন্ডারগার্টেন পড়ে। আম্মা একা কীভাবে কী করবে, আমি তো বড় ছেলে। সংগ্রাম কাকে বলে শুরু হয় ভাই। আমি যে স্বপ্ন নিয়ে ঢাকায় পা রাখছিলাম যে সবাই চাকরি করে, আমি চাকরি করবো না, আমি আমার শিল্প সংস্কৃতি দিয়ে ঝড় তুলে দেবো, একটা কিছু করবো আমি, এটা আমার ছিল টার্গেট। যে আমি গান গাইতে গেলেও আমার কোনো গান 1 নম্বরে নেব, লিখতে গেলেও আমি 1 নম্বরে নেব, আমি কোনো গল্প লিখলে আমি সেখানে খেলা দেখাবো, এরকম। আমি তো নানান সেক্টরে মানে চর্চা করে করে বড় হয়েছি। মনে হয়েছিল, সেটা দেখলাম যে আমি আসলে এই স্বপ্নটাকে ভাঁজ করে রেখে চাকরির প্রস্তুতিও আমাকে নিতে হয় না। আপনি খেয়াল করে দেখেন যে পত্রিকায় ওয়াক ইন ইন্টারভিউ নামে একটা বিজ্ঞপ্তি থাকতো আর কি, এখন জানি না। আমি সেই ধরেন 2001-2 সালের কথা বলতেছি, দেখতো যে সরাসরি চলে আসেন। তা আমি একদিন দেখলাম ওয়াক ইন ইন্টারভিউ, ওই হাই ফ্যাশন গ্যালারির একটা মানে সম্ভবত শাখা, ওটা মোশাররফ স্যার ছিলেন। গ্রিন ওয়ার্ল্ড নামে একটা, ওনার ওই ভার্টিক্যাল ব্লাইন্ডস, ভেনেশিয়ান ব্লাইন্ডস, জানালার বা ঘরের যে পর্দার, এটার একটা মার্কেটিংয়ের জব, বেতন 3000 টাকা। কাজ কি, ঢাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যত বিল্ডিং আছে, যেখানে বিল্ডিংয়ের কাজ চলছে, এগুলোর তথ্য সংগ্রহ করা, আর্কিটেক্ট যারা আছে, যারা ডিজাইনার আছে, ইন্টেরিয়র ডিজাইনার আছে, যারা আছে, এদের নাম্বার জোগাড় করে এদের সাথে কথা বলা, এদেরকে কনভিন্স করে সেখানে কোনো অফিস টফিস বা ইয়েতে এই প্রোডাক্টটা ঢুকাই দেওয়া। এটা ছিল চ্যালেঞ্জ। এটার উপর 10% কমিশন। গান লেখালেখি সব বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি গ্রিন ওয়ার্ল্ডে কাজ শুরু করলাম। ভাই, আমি থাকতাম আমার বন্ধুদের সাথে। তখন আমার বন্ধুরা থাকতো, একটা ফ্ল্যাট ভাড়া করে থাকতো, 4 জন, নাম বলবো না। তারা আমাকে ভালোবাসে এখনো, তো আমি ছোট করতে চাই না, ওরা তো বুঝবেই। বন্ধুরা থাকতো ঘরের মধ্যে, আমি ওদের বারান্দায় থাকতাম, যেহেতু আমি ভাড়া দিতে পারতাম না। ওদের বারান্দায় থাকতাম, এবং একটা বিছনার চাদর ছিল, সেটা দিয়ে ওই বারান্দার যে গ্রিল সেটা ঢেকে আমি গিয়ে ঘুমাইতাম। সকালে উঠে অফিসে চলে আসতাম। 4 মাসের মতো কাজ করলাম। দেখলাম যে এতে হচ্ছে না আর কি। বন্ধুদের বারান্দায় থাকছি, টাকা যা আসে সে পুরোটাই মাকে দিয়ে দিচ্ছি। ওই চাকরিটা আমি ছেড়ে দিই, এতে আমার পোষাচ্ছে না। প্রিন্টিং প্রেসের চাকরি নিই, সেখানে হচ্ছে না। খুব দরিদ্র অবস্থা আমার। বাড়িতে তো বুঝতে দিচ্ছি না যে আমি কষ্ট করে চলতেছি। আম্মা বারবার জানাইতো যে তোর টাকা পয়সা লাগলে বলে আমি ম্যানেজ করে দিতেছি, কারণ ঢাকায় তোর চাকরির বিসিএস তো দিতে হবে। বাপ মা স্বপ্ন বিসিএস দেবে। ইউনিভার্সিটিতে পড়ছে কেন ছেলে, পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে ছেলে তো চাকরির প্রিপারেশন নিতে হবে। আমার ফোন করতাম, না আমার প্রিপারেশন চলতেছে। তখন না ভাই, আজকে তো সব বলা যাবে ভাই। হ্যাঁ প্লিজ। আমি তখন এডিট করে এইটুকু ফেলে দিয়েন না, ফেলবো না, বলেন। বারান্দা থেকে আমি ভাবলাম যে আমি বন্ধুদের বারান্দায় থাকবো না, প্রয়োজন মসজিদের বারান্দায় ঘুমাবো। কারণ ওদের সামান্য তাচ্ছিল্যের ব্যাপারটা আমি বুঝতে পারতাম। অকারণে সে এক বন্ধু ছিল, আল্লাহ ওকে ভালো রাখুক,
ওর জীবন আরও সফল হোক, সে এসে বলতো যে তোর তো আজকে টিভিতে দেখলাম, অপমান। কাঁদতাম যে টিভিতে, আমি তো আর টিভি ওই সমস্ত কাজ করতেছি না, শিল্পী হইতে চাইছিলাম, মানে খেপাইতো আর কি। তোর তো টিভিতে দেখলাম আজকে দেখালো, তুই আগে থেকে বলবি না দোস্ত। কষ্ট হইতো খুব, হেসে উড়াই দিতাম, কিন্তু রাতে কষ্টটা বাড়তো আর কি। তখন আমি তারপর ধরেন দুধ জাল করতো ওরা আব্বার সাথে না। আমি সারা জীবন বলছি আপনাকে শুরুতে যে আব্বা আমাকে দুধ খাওয়ানোর জন্য টাকা দিত। তো আব্বা আমাকে সারা জীবন দুধ খাওয়ায়, বলছে যে তুই রাতে বা সকালে 1 গ্লাস দুধ খাবি, এটা খুব উপকারী। ফেন্সিডিল খাইলেও দুধ খেতাম, ব্যালেন্স করতাম। তো আমার বন্ধুরা দুধ জাল করতো, টকবকে ওই যে ধোয়া উঠতো, দুধের ঘ্রাণ পাইতাম, কিন্তু আমি তো আর খাইতে পারতাম না। কোনোদিন বলেও নাই যে 1 মগ খা একটু করে, কোনোদিনও বলে নাই। আমি চলে যাই ওখান থেকে, দৈনিক পরিশ্রমের কিছু কাজ করতে চাই। প্রিন্টিং প্রেসে কাজ নিলাম, তারপর আমার এলাকার এক ভাই ছিল, তিনি একটা ইট ভাটার ম্যানেজার ছিলেন বসিলার দিকে। বললো যে, আমি বললাম ওনাকে যে আমি তো ইট মাথায় নিয়ে থাকতে চাই না, ইট ভাটায় কোনো কাজ আছে যেটা আমি করতে পারবো? বলে যে একটা কাজ আছে, অনেক পোলাপানে পার্ট টাইম এসে করে, তুমি করতে পারো। কী কাজ? বলে যে ওই যে কয়টা ট্রাক যায়, কতগুলো ইট যায়, এটার একটা হিসাব রাখা আর কি। দৈনিক কত করে দিবে, এত দিবে। কতক্ষণ কাজ করতে? বলে যে 3 ঘন্টা। যখন আসে ট্রাকগুলো, ওদের সাথে যোগাযোগটা রাখতে হবে। সেই ইট ভাটায় কাজ নিলাম। তো কোনো সময় আমি নষ্ট করব না, আমি ইট ভাটায় কাজ করতাম 3 ঘন্টা করে। এসে আমার আরেক ছোটো ভাইয়ের সাথে দেখা, সে বিআরটিসিতে মানে ড্রাইভার, সে বিআরটিসির বাস চালায়। ওরে বললাম যে কোনো কাজ থাকলে আমাকে দাও। বলছে যে আপনি ঠিক ওই যে বসে শেওড়া পাড়া যে মানে ওভারব্রিজের নিচে যে কাউন্টারটা ছিল আর কি, সেখানে বসে টিকিট বিক্রি করতাম 2 ঘন্টা। আমি লুৎফর হাসান, পাবলিক বাসের, হ্যাঁ বাসের টিকিট বিক্রি করতাম আমি নিচে, দেখেন না টিকিট সিরিয়ালি যায়, ওটা আমি টিকিট বিক্রি করতাম। তারপর ইট ভাটায় চাকরি করতাম, মানে কাজ করতাম আর কি। তারপর আরও কিছু ছোটো কাজ করছি, এগুলো বলতে চাই না, থাক। ওগুলা বললে আম্মা হয়তো শুনবে, কারণ আমার আম্মা আপনার ভীষণ ভক্ত, কাঁদবে উনি এইসব দেখে, পাগল হয়ে যাবে। কারণ চাই না যে থাক, এত কোনো কাজই ছোট না, কিন্তু কিছু কাজ আছে যে কষ্ট পায় মানুষ নিজেরা। এখন কথা হচ্ছে যে আমি এই ধরনের কাজ করে থাকতাম কোথায়, থাকার জায়গাটা কোথায় আমার? আহসান মঞ্জিলের বিপরীতে বুড়িগঙ্গা নদীতে ভাসমান যে হোটেল আছে নৌকা, শরীয়তপুর হোটেল, দেখছেন? মানে আহসান মঞ্জিলের পাশেই এই ভাসমান হোটেল আর কি, নৌকা, ট্রলার, ছোট ট্রলার। সেইখানে 50 টাকায় থাকা খাওয়া সারাদিন। সেখানে আমি 6 মাস ছিলাম ভাই। এই সদরঘাট থেকে, ওইখান থেকে আমি এসে বসিলা হয়ে কাজ করে, তারপর শেরাপাড়াতে এটা করে, তারপর সন্ধ্যাবেলা যেতাম শাহবাগ আমার গান কবিতার আড্ডায়। তখনই মূলত আমি আমার এই গান কবিতায় আমি সময় দিতে পারলাম। সুপারমার্কেট, হ্যাঁ, যখন আমি চাকরিটা ছাড়লাম। ওই নদীটা বুড়িগঙ্গা আমাকে ভালোই তো দিল, কারণ ধরেন জ্যোৎস্না, নৌকার ঘুরে ওই যে কর্নারে যে মানে ধরেন হোটেলের মতো, কিন্তু ভেতরে কিন্তু এই পাশ দিয়ে ছোটো ছোটো রুম, এই পাশ দিয়ে ছোটো ছোটো রুম, তারপরে গোলইয়ে আমাদের গোসল করার জায়গা ছিল, বাম পাশে ছিল, মানে এখনও আছে। আমি মাঝে মাঝে যাই, কিন্তু ছবিও দিই মাঝে মাঝে গিয়ে, যে এখানে তো থাকতাম আমি 6 মাস, কম সময় না। তা আমি জ্যোৎস্না দেখতাম। তারপর ধরেন বৃষ্টি, নদীর উপরে বৃষ্টি পড়াটা অসাধারণ, নদীর বুকে বৃষ্টি অসাধারণ, এগুলো উপভোগ করতাম, এগুলো আমি লিখতাম আমার গানে, আমার কবিতায়, বিভিন্ন জায়গায় না এগুলো চলে আসতো। তখনও প্রেম ভালোবাসা কিছুই নাই? তখন প্রেম আমার আসলে একটু পরে, প্রেম আসলো আমি ওই অধ্যায়ের পরে। তখন আমি ওই যে শাহবাগ আড্ডা দিতাম, দিতে লিটন হাফিজ ভাই নামে এক ভাই ছিলেন, ATN ছিল, তারপরে উনি বাংলা ভিশনে ছিল। তো উনি আমার বললো যে তুমি বাংলা ভিশনে কাজ শুরু করো অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তখন অনেক গান আমার লেখা হয়ে গেছে। মানে এমন কোনো গান কি আছে যেটা আপনার একদম ওই সময় পর্যন্ত সুপার পপুলার?
প্রথম যেটা প্রথম সালমা আসলো 5 সালে। ক্লোজ আপ ওয়ানে সালমা ছোট কোন একটা গানটা? মেয়ে। ওর যে তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে চিত্রা নদী, ওকে, এটা মধ্যে চিত্রা নদী রে বন্ধু, হ্যাঁ। এই গানটা। তারপর রিঙ্কুর কানার হাট অ্যালবাম যেটা আর কি, হ্যাঁ, ওটার মধ্যে মৌলিক গান ম্যাক্সিমামই আমার, ওকে। ওটা খুব পপুলার হয়। তারপরে রাজীবের ক্লোজ আপ রাজীবের আমি একলা মানুষ দোকলা খুঁজি, এটাও খুব, Okay. এটাও একলা মানুষ অ্যালবামের টাইটেল ট্র্যাক, ওগুলো জনপ্রিয় হয়ে গেছে তখন। এই যে আমার আনুষ্ঠানিক যাত্রা শুরু হইল, তখন দেখেন আমার আসলে ওই নদী থেকে এসে আমি তখন উঠলাম কাঁঠাল বাগানে। কাউনাইন স্বরূপ ভাই থাকতেন, বাংলা বিষয়ের প্রডিউসার কাউনাইন স্বরূপ ভাই, আর থাকতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডক্টর রেজা আরিফ ভাই এবং স্বরূপ ভাই থাকতেন। দুজনেই তো নাট্যতত্ত্বের স্টুডেন্ট। তো এবং রেজা আরিফ ভাই টিচার, তখন সবে টিচার হিসেবে যোগ দিয়েছেন। তো রেজা আরিফ ভাই রাতে এসে সিনেমা দেখতেন আমাকে নিয়ে বসে, এই দেখ এটা হচ্ছে ভিক্টোরিয়া ডি সিকার সিনেমা, এটা হচ্ছে সানফ্লাওয়ার এই সিনেমার নাম, এটা হচ্ছে দ্য বাইসাইকেল থিফ, এটাতে এরকম এই সিনেমা আমাকে সামনে বসে উনি ক্লাস করাতেন। লুৎফর এটা হচ্ছে সত্যজিতের পথের পাঁচালী, এই যে কাঁথা যে ফুটা করে যে তাকাইতেছে, এই যে একটা মন্তাজ, আমাকে এগুলো বুঝাইতেন, ফিল্মের ক্লাস করাইতেন। ওয়াও। তো তারপর এই করতে করতে আমি বিশ্ব চলচ্চিত্রের ক্লাসিকগুলা হুলুস্থুলভাবে দেখে ফেলি সেই সময়। আর পাশাপাশি আমি আপনাকে বলি যে ছোটোবেলা থেকে কিন্তু আমি ভয়ঙ্করভাবে পড়াশোনা করতাম, প্রতিদিন 1 ঘন্টা করে ফিক্স ছিল আমার। ছোটোবেলায় আমার আম্মা পড়াইতেন, বিশ্ববিদ্যালয়ে পাঠাগারে পড়তাম, যত বিপদে যায় না প্রতিদিন আমি 1 ঘন্টা পড়বো, এটা আমার নেশা ছিল। তারাশঙ্কর আমি গুগরাশি গিলে ফেলি, মানিক, বিভূতিভূষণ, অতীন বন্দ্যোপাধ্যায়, এরা আমি একদম গুগরাশি গিলে ফেলি আর কি। তো ওই সময় সিনেমার ব্যাপারটা, ক্লাসিক সিনেমা সব দেখা শুরু করলাম, এই দেখি আর অ্যাসিস্ট করি আর কি। তো সেই সময় আমার প্রেম আসে আর কি। আমি তখন এক জীবন যুদ্ধ করছি, আর সে তখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছে, সেই সময় প্রেমটা হয় আর ওনাকে পরবর্তী বিয়ে শাদী করেছেন? না, ওকে, করতে পারিনি আর কি। তো ওই অভিশাপেই হয়তো পরবর্তীতে আমার জীবনে ধস নেমেছে আর কি। তো করতে পারেননি বলতে কি আপনার ডিসিশন ছিল যে আপনি করবেন না বা এরকম কোনো কিছু? কেন অভিশাপ বলছেন? বাজে পরিস্থিতি তৈরি হয়েছিল আর কি, পারিবারিক ব্যাপার স্যাপার ছিল দুই দিকে, নানান রকমের পারিবারিক হিসাব নিকাশ ছিল। প্রেম আমার জীবনে গুরুত্বপূর্ণ ছিল, আমার এই যে আমার ক্যারিয়ার, আমার লেখালেখি। বাংলা বিষয়ে যখন কাজ করি তখন স্বরূপ ভাইদের সাথে থাকি, তারপর আস্তে করে দেখলাম যে অ্যাসিস্ট্যান্ট কুক হিসেবে টুকটাক টাকা পয়সা পাওয়া যাচ্ছে, সেই টাকা দিয়ে আমি আজিজ মার্কেটে থাকতাম 14 তলায়। আজিজ মার্কেটে থাকতাম আর কি, 14 তলায় একদম। সে এক অদ্ভুত জীবন, মানে সেখানে সবাই থাকতো। আজকের অনেক বিখ্যাতরাই আজিজ মার্কেটে থাকতো, সেই সময় থাকতো। আজকে অনেক বিখ্যাত, অনেকে বড় মানুষ। তো তখন আমার বন্ধু ছিল জাহিদ আকবর, টেলিস্টারে আছে এখন জাহিদ আকবর, ভালো গীতিকার। জাহিদ আকবরই আমার একমাত্র বন্ধু ছিল সেই সময়, একজনই বন্ধু যাকে আমি তুই বলতাম। তো জাহিদ আমাকে পরিচয় করিয়ে দেয় সোমেশ্বর অলির সাথে। আচ্ছা, এই থেকে আমরা 3 জন একসাথে আমাদের পথ চলা শুরু। সেই সময় অলি গান লিখতো, আমি শুরু করতাম, একা গাইতাম আমরা। সেই সময় অলি লিখছিল ঘুটি তুমি কার আকাশে হলো, তার আকাশকে আমার চেয়ে বড়। সুর আমার অলি লিখলো, অলি একটা বেসিক একটা সুর নিয়ে আসলো, আমি বললাম যে এটা এরকম করতে হবে, সুর আমি একটা কমপ্লিট একটা সুর করে তারপর শ্রবণযোগ্য করে এটা আমরা গাইতে শুরু করলাম। ওকে। এবং এটা 2004-5 সালের দিকেই আমরা মূলত ঘুড়িকে আকাশে উড়াই দিই আর কি, যে আমরা সকলেই মুখস্থ আমাদের তখন। ওকে, সো প্রথম গাওয়া তো আপনারই? আমি প্রথম এবং শেষ গাওয়া আমারই। বাংলাদেশে ধর আজম খান থেকে শুরু করে লাকি এখন থেকে শুরু করে সবার সাথে, কেউ নাই যে না সবার সাথে আমার লেখালেখি গান হয়ে গেছে আর কি। তখন আমি দিগন্ত টেলিভিশনের মানে সিনিয়র প্রডিউসার, প্রচুর মিউজিক্যাল প্রোগ্রাম করি আমি দিগন্ত। আমি মিউজিক্যাল প্রোগ্রামগুলো আমি করতাম, সপ্তাহে 5টা মিউজিক্যাল প্রোগ্রাম করতাম আমি, আর একটা ট্রাভেল শো করতাম, আর জীবনযাপন নামে একটা প্রোগ্রাম করতাম। বিচিত্র জীবনের মানুষের জীবন নিয়ে কাজ করতাম, আর দিগন্ত ভালো টাকা বেতন দিত, খুব ভালো। আমি সচ্ছলতার দেখা পেলাম। ওটা করার পাশাপাশি আমি তখন বিদেশি অনেক এনজিওর কাজ পাই। আমি একাধারে স্ক্রিপ্ট লিখতাম, আমি সেগুলোর ব্যাকগ্রাউন্ড ভয়েস দিতাম,
আমি সেটা টাইটেল সং বানাই দিতাম, মানে একটা ডকুমেন্টারি আসলে সেটার সব কাজে আমি করে দিতাম। দুহাত জুড়ে কাজ। হ্যাঁ, এত কাজ আমার তখন, এত কাজ, আমি কোনো বেতনই তুলতাম না। আমি বেতন কত যাচ্ছে আমার ছোটো ভাইয়ের কাছে আমি দিয়ে রাখছিলাম যে সব তুই বাড়িতে দিয়ে দে। বিয়ে করার আগ পর্যন্ত আমি যত টাকা উপার্জন করছি, আমি মাসিক বেতন যেটা, এটা কোনোদিন আমি হাত দিয়েও দেখিনি। পুরোটাই আব্বা আমাকে দিয়ে দিচ্ছি, পুরোটাই। এটা আমার ভাল লাগে ভাবতে। রেডিওগুলোর আলোচিত গানের মধ্যে ওই সময় 2010-11 সালের দিকে ঘুড়ি গানটা বেশ বাজত আর কি। রেডিওতে এত বেশি জনপ্রিয় হয়ে যায়, বাধ্য হয়ে আমাকে একটা ভিডিও করতে হয়, এই ঘুড়ি তুমি কারাকাশের। সেই ভিডিওতে আমি থাকবো না ভাই, মাপসাই আব্বার ভয়ে আমি থাকবো না, মারজুক ভাইকে দিয়ে এটা আমি ভিডিও মডেল বানাই। মারজুক রাসেলকে বললাম যে ভাই আপনি আমার গানে অভিনয় করবেন। বলছে যে আরে বেটা আমি কি কোনোদিন বেটা মিউজিক ভিডিও মডেল হয়েছি নাকি? করেন না, আপনি করেন আমার জন্য। আমার ধারণা এই লোকের জীবনও দুর্দান্ত গল্প, কিন্তু বলে না। মানে ঘুড়ি শুনে নাই আমাদের ওই সময়ের মানুষ যারা। আপনি শোনাবেন নাকি আমাদেরকে আজকে খালি গলায়? এখনই না? হ্যাঁ, শোনাই দেন। ময়লা টি-শার্ট, ছেঁড়া জুতো, কদিন আগে ছিল মনেরই মতো, দিন বদলের টানা পড়ে নে, শখের ঘুড়ি নাটাই সুতো, ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়, তার আকাশ কি আমার চেয়ে বড়, ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়, তার আকাশ কি আমার চেয়ে বড়। এই আর কি, বিউটিফুল। তো ঘুড়ি জনপ্রিয় হয়ে যাওয়ার পর আমি গানে মানে শিল্পী হয়ে গেলাম। তার 6 মাস পরে আমাকে ডাকলো মোস্তফা সরোয়ার ফারুকী ভাই, আমাকে অলি সোমেশ্বর অলি, এই গানে গীতিকার অলি আর আমরা ইস্কাটনে একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছি। আমাকে অলি বলছে মিষ্টি আসছে, মানে সে সিনেমায় গান লিখছে আর কি। ফারুকী ভাই বলছে যে আপনার একটা ফোন আসবে, ফোনটা হাতে নিয়ে থাকেন, অন্য যে কোনো ফোন আসুক কেটে দেন, কিন্তু এখন ফোন কেটে দিবেন, আগামী 1 ঘন্টা কারো ফোন ধরবেন না, ফোনটা ফ্রি রাখেন। কেন, কী হয়েছে তোর, কী সমস্যা? বলছে ফোন আসবে একটা। সত্যি ফোন আসলো। হ্যাঁ লুৎফর, আমি মোস্তফা সরোয়ার ফারুকী বলছি, তুমি একটু ধ্বনিচিত্রে আসো। তখন ধ্বনিচিত্র হচ্ছে ইস্কাটনের ভেতরে, এশিয়াটিকে। হ্যাঁ, গিয়ে যে রিপন নাথ বসে আছে, আর রিপন গানটা প্লে করো। গানটা প্লে করলো। আমি বললাম যে কী গান ভাই? বলছে এটা বাচ্চু ভাইয়ের সুর, এটা কবির বকুল লিখছে, এটা বাচ্চু ভাইয়ের সুর সঙ্গীত, এই গানটা তোমার গলায় কেমন হয় একটু টেস্ট করবো আমরা। আমার তো কাপাকাপি শুরু হয়েছি, কী বলে কী বলতেছে এগুলো? বাচ্চু ভাইয়ের সামনে যাবে না, বাচ্চু ভাই আমাকে আদর করে অনেক, কিন্তু বাচ্চু ভাইয়ের সুরে গান গাবে তো এ তো আমার ভাবাটা আমি মনে করি ভাব আমি অসম্ভব, আমি এত যোগ্য না। আমাকে বলে যে তুমি এক কাজ করো, তখন তুমি করে বলো, এখানে তো তুই আদর করে বলছে। ফারুক ভাই বলতেছে যে তুমি একটু আমার সাথে চলো। ফারুক ভাই তার গাড়িতে আমাকে নিয়ে গেল ওখান থেকে কাজী অফিসগুলিতে, মগবাজার। বাচ্চু ভাই রেবি কিচেনে নিয়ে যায়। বাচ্চু ভাই দেখে আমাকে জড়াই ধরলো, বলছে যে আয় আয় তোর জন্য একটা সরোয়ার বলে ডাকতো ফারুক ভাইকে, তোর জন্য সরোয়ার একটা দারুণ গান করছে। আমার জন্য মানে কি? গানটা প্লে দিল, বললো যে তোর ঘুড়ি শুনে শুনে তোর হাহাকারটা আমরা আবিষ্কার করছি, যে তুই কি হাহাকার দিছিস, তুই সারা দেশ বিরহ যারা ভালোবাসে তারা তোরে ভালোবাসে, তো এই গান তোরই গাইতে হবে। বাংলাদেশের একজন দাম করা শিল্পী এই গানটা গিয়েছিলেন আর কি, গাইড ভয় ছিল। আমার বাচ্চু ভাই আমি আপনার গান গাইতে পারবো না, এ আমার দ্বারা অসম্ভব। বলছে গা তোর জন্য এই গানটা বানানো, তুই গা। আমার বাচ্চু ভাই আমি একটু প্র্যাকটিস করবো। যা প্র্যাকটিস করে, কবে ভয়েস দিবি বলিস। আমি তারপর বাচ্চু ভাই অনেক আদর করে আমাকে দিয়ে গানটা গায়, মাসুদ ভাই এলার। কোন গান এটা? টেলিভিশন সিনেমায় ভাবনায় ডুবি ভাসি। ওকে ভাবনায় ডুবি ভাসি, এই গানটা বাচ্চু ভাই আমাকে দিয়ে গাওয়ালেন। তারপর থেকে আমার টেনশন, যেটা কি সিনেমায় যাবে। ফারুক ভাই অস্ট্রেলিয়াতে না কোথায় আছে, আমি খালি ফেসবুক ইনবক্সে লিখি, ভাই
আমার গানটা কি যাবে? বলছিল তোর কথা কম বলো, কারণ তো শুনলাম যে ফিমেল ভার্সনটা ন্যান্সি গাইছে, তখন ন্যান্সি কেবল হিট। আমি টেনশনে পড়ে গেলাম, সিনেমায় গানটা যাবে। তো বসুন্ধরা সিনেপ্লেক্সে হচ্ছে এটার প্রিমিয়ার হইলো, আমার সমস্ত বন্ধুরা সাংবাদিক সবাই আছে, আর আমি তো আমার তো গলা শুকায় যাচ্ছে, কি হচ্ছে না যে জানি না, আমি তো জানি না সিনেমা বেইজ্জতি না হয়ে যায়। হ্যাঁ। তো দেখলাম যে কিছুক্ষণ পরেই মোশাররফ করিম আর চঞ্চল তো ছিল, আর তিশা ভাবি ছিল। তো মোশাররফ করিম একটা দুঃখ পেয়ে ধান ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক সেই সময় বেজে উঠলো ভাবনায় দুইভাষী লুৎফর হাসানের কণ্ঠে। পুরো মানে সিনেমা হলে যত আমার বন্ধু বান্ধব সাংবাদিক তো সবাই তো ওদের নিয়েই তো প্রিমিয়ারটা হচ্ছে, সবাই দাঁড়ায় গিয়ে পেছন দিকে বলছে এই মামা। ওই দিন অন্যরকম এক অনুভূতি আর কি। তো আমি গানে ব্যস্ত হয়ে গেলাম, একের পর এক গান, নানা রকমের গান আমার আসতেছে। প্রেমের অ্যালবামও যদি কেউ করতো ভ্যালেন্টাইনে, আমার জন্য আলাদা করে সিঙ্গেল গান রাখতো, ভাই এটা আপনার জন্য করছে। এখনো প্রীতমের ম্যাক্সিমাম গেল কিন্তু আপনার করা না? হ্যাঁ, প্রীতমের এটা হচ্ছে যে আরেকটু পরে বলে দিচ্ছি। তারপরে আমি আমার সেকেন্ড অ্যালবাম আসলো, আমার আকাশ পুরোটাই। তারপরে ওইটাতে লতিফুল ইসলাম শিবলি ভাই, মারজু ভাই সবাই গান লিখছেন। আমি অলিরে বললাম যে সব তোর তো সব গান আমি গাইলাম, তা আমি একটু ওনাদের গান গাই, একটু যে গান করলাম। তারপরে আমার একটু শখ হইলো যে বাংলাদেশের কিংবদন্তি কবিদের লেখা গান, যারা বেঁচে আছে তাদের গান, মরে গেছে তাদের না, বেঁচে আছে যারা তাদের গান করব। তখন আমি কালের কলস বইটা, আমি সোনালী কাবিন, কালের কলস ব্যাপক প্রিয় আমার, আল মাহমুদ প্রিয় কবি, আল মাহমুদের বাসায় গেলাম, গিয়া আল মাহমুদকে বললাম যে ওস্তাদ আমি আপনার একটা গান গাইতে চাই, আপনার এই গানটা। সোনালী কাবিনের আল মাহমুদ? হ্যাঁ, কবি আল মাহমুদ। কোন সময়ের গল্প এটা? এটা 2012 সালের কথা। মানে এটা তো আপনার জন্য তখন টাফ, ডেফিনেটলি। হ্যাঁ, আপনার সার্কেল থেকেও টাফ? হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। খুবই টাফ। আমি যা বললাম যে আমি কবি, আমি আপনার এই গানটা গাইতে চাই। কানে শোনে না, অল্প অল্প শোনে। আমি বললাম আপনার এই গান আমি গাইব, শোনাও। কি শুরু করছো? একবার এক শহুরে কাকের দলে মিশে গিয়েছিল গানের কোকিল পাখি, মনে ছিল তার কোনো মতে কোনো ছলে, শেখা যায় যদি জীবিকার নানা ফাঁকি। এই গানটা কালের কলস কবিতায়। আমি বললাম, গানটা শোনার পর বলছে হাই লুৎফর, বিউটিফুল, দারুণ গেয়েছো। এত বড় একটা কবি, শঙ্খ ঘোষের প্রিয় কবি, সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রিয় কবি, কবির সুমনের প্রিয় কবি, অঞ্জন দত্তের প্রিয় কবি আল মাহমুদ, তার লেখা গান করছি, আর উনি শিশুদের মতো মানে হাততালি দিচ্ছে, পাগলামি করছে, এই এক অন্যরকম অনুভূতি। তারপর গেলাম আমি নীলনন্দন। কবি আল মাহমুদের কথা আমরা তো নিজের পড়াশোনা করে আসছি, বিকজ আমাদের পাঠ্য বই আল মাহমুদের কবিতা ছিল। পরবর্তীতে বড় হয়ে আমরা ওনার সম্পর্কে জেনেছি, কিন্তু আল মাহমুদের যেভাবে বিদায় বাংলাদেশের পটভূমিতে, এটা নিঃসন্দেহে দুঃখজনক, কষ্টজনক। আমরা আমাদের অনুষ্ঠান থেকে শ্রদ্ধা জানাই ওনাকে, অবশ্যই। আচ্ছা, আরেকটা বইয়ের কথা একটু বলে দিই, এটা প্রসঙ্গক্রমে নাও আসতে পারে। এটা হচ্ছে আমাদের এই যে আমাদের লুৎফর ভাইয়ের এবারের বইমেলার বই, উনি হয়তো বেশ কটা বই লিখেছেন। 35টা? হ্যাঁ। মানে যখন এই গল্পটা যেখানে আছে সে পর্যন্ত আপনার কোনো কিছু লেখা হয়নি নাকি? এরপরে অনেক লেখা আছে। আমি 2009 সাল থেকে আমার বই আসতেছে আর কি। এই সব কবিতার বই না, এর উপন্যাস, গল্প, বাচ্চাদের বই, সব ধরনের লেখালেখি আছে। 35টা বই, তার মধ্যে 13টাই উপন্যাস। এই যে এবারের বইমেলা টাইপ সি কিনে নিয়েন আপনারা। হ্যাঁ, 35টা বই, জি, লুৎফর হাসানের। তারপর কি হলো? আল মাহমুদের পর আমি গেলাম কবি নীলনন্দী গুণের কাছে, যাই বললাম যে দাদা আপনার একটা কবিতা আছে ভীষণ জনপ্রিয়, সংসার মানে সোনার কাকন, এই কবিতাটা আমি, সংসার কবিতাটা আমি একটু। তখন আমি সংসারে অসুখী মানুষ, বিয়ে হয়ে গেছে তখন। হ্যাঁ, বিয়ে আমার আমার মেয়ে জন্ম হয়ে গেছে, দুপুর কিনে গানও করে ফেলছি আমি। আচ্ছা, প্রসঙ্গত বলতে হয় যে শ্রদ্ধেয় কবির সুমন আমাকে ফোন করেছিলেন, আমার দীর্ঘ সময় কথা বলেছেন, বলছে যে আপনি করে বলছেন আমাকে, বলছে আপনার মেয়েকে নিয়ে যে গানটা, এটা অদ্ভুত। দুপুরের বয়স কত তখন? দুপুরের বয়স তখন, ওর গান যখন প্রথম করি আমি, তখন ওর বয়স 9 মাস। তখন দুপুর নাম লিখেছিলেন কেন? দুপুর সময়টা আমার ভালো লাগে। ইন্টারেস্টিং, এটা তো কারোরই ভালো লাগে না। দুপুর আমার অসম্ভব প্রিয়, সময়টা ভাল লাগে খুব, মানে এমনিতেই এমনি দুপুর বেলাটা ভাল লাগে, আমার ঝলমলে দুপুর ভাল লাগে। কবিতা লিখি দেখে ভালো লাগে, যেমন রোদ ঠোদ নাই আকাশ, এরকম ভালো লাগে। কবিতা লিখি যে সকাল ভালো লাগবে বা সন্ধ্যা ভালো লাগবে, রাত, আমার দুপুর ভালো লাগে। ইন্টারেস্টিং। হ্যাঁ, গ্রামের তো রাত ভালো লাগে, নিশিরাত, কিন্তু গ্রামের দুপুর ভালো লাগে, একদম নির্জন রাস্তায় দুপুর, ঝিঝি পোকাটা, তো বাঁশ ফাটে টাস টাস। হ্যাঁ, কবিতা থেকে আমি গান করলাম। অ্যালবামে নাম ছিল জোনাকিরা, এবং জি সিরিজের খালিদ ভাইকে নিয়ে টাকা দেয় না, এই না, নানান কথা বলে মানুষ, কিন্তু খালিদ ভাই এটা পেছনে প্রচুর টাকা দিয়েছিল এই অ্যালবাম করার জন্য, অনেক টাকা। আমি জিজ্ঞেস করলাম, খালিদ ভাই আপনি এই অ্যালবামে এত টাকা খরচ করলেন কেন, এটা তো চলবে না? খালিদ ভাই বলছিলেন যে এটা তো অ্যাসেট লুৎফর,
হ্যাসেট এটা। হ্যাঁ, খালিদ ভাইয়ের কাছে আমি ভালো লাগে, আমার খালিদ ভাই ভীষণ ভালো লাগে, ভালোবাসি আমি খালিদ ভাইকে। দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে যাওয়ার পর আমি আবার সাংবাদিকতায় ফিরে আসি, লেখালেখিতে পত্রিকায় কাজ করা শুরু করি। তখন এনামুল মুনি নামে এক ভাই ছিল, সে মানব কণ্ঠে ছিল, মানব কণ্ঠের অনলাইন ইনচার্জ হিসেবে জয়েন করি আমি। তো তারপরে ওখান থেকে চলে যাই আরেকটা টেলিভিশনে, সেখানে নিউজ প্রডিউসার হিসেবে কাজ করি। তো সেই অবস্থায় আমাকে আসিফ ভাই ফোন দিলেন, আসিফ ইকবাল, যে তুই এসে একটু গান চিলটা শুরু কর, আমার মনে হয় তুই পারবি। সেটা 2014 শেষের দিকে। তো আসলাম, গানচিল শুরু করলাম। গানচিল যখন শুরু করি 15 সালে আমাকে আসিফ ভাই বললেন যে তোর কাছে কি কোনো ফোক গান আছে? আমি গোলাম রাব্বানির লেখা 2টা লাইন আছে, আর পুরো গান নাই, পরে গানটাকে সবাই মিলে লিখতে হবে, সুর করা আছে, আমি সুর করছি, গানটা শোনা। আমি শোনাইলাম, শোনানোর পর বললো যে তুই প্রীতমের কাছে যা। তো প্রীতমের কাছে গেলাম, গোলাম রাব্বানি আমি মিলে গানটা লিখলাম, সুরটা আমি গেয়ে আমি গাইড ভয়েস দিলাম। আমি দেওয়ার পর প্রীতম এটা নিয়ে বললো যে গান তো দাঁড়ায় গেছে, তাহলে এটা র্যাপ অংশ থাকবে, এটা সাফায়েত গাইল, ওটুক সাফায়েতেরই লেখা। তারপর গানটা গেল মমতাজ, গাওয়ার পর উনি মানে ফোকে ব্যাপক জনপ্রিয় বাংলাদেশে, উনি গাইলেন ওইটা। আর র্যাপ অংশটা গেল অংশু ভাই, তানভীর রহমান অংশু ভাই এটা ভিডিও বানাইলেন, টয়া এবং আরও অনেকে অভিনয় করলেন এটাতে। বিস্ফোরণ হয়ে গেল আর কি, বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, এইটা এত বেশি জনপ্রিয় হইল। তখন প্রীতম তার আগ দিয়ে ওই যে আমার যে গানের গীতিকার, ঘুড়ির গানের গীতিকার যে ওরই লেখা একটা গান আসো মামা হয়ে গাইছিল। তারপর প্রীতম লোকাল বাস হিট হয়ে যাওয়ার পরে আমার সাথে একটা জুটি হয়ে যায় ভাই। তখনই গান চিলে আরেকটা গান করি আমরা, যেহেতু সফল হয়েছে। আসিফকে বলে যে আরেকটা গান কর, তোরা দুজন মিলে ফাটাই দে। আসিফ সাহেবের তো বেশ কয়েকটা পরিচয় আছে। হ্যাঁ, আপনারা যে স্বপ্ন দেখেন, স্বপ্নে বাজার করেন, বেসিক্যালি এসিআই, উনি তো এসিআই কাজ করে বোধহয় এখন, করতেন আগে, এখন আর করেন না। ওনার কনসেপ্ট, আমি যদি ভুল থাকি মাফ করবেন, ওনার কনসেপ্ট না বাংলাদেশে এই লেভেলে সুপার শপকে নিয়ে যেতে পারে উনি। মধ্যবিত্তের সুপার শপ মানে স্বপ্ন। হ্যাঁ, আমি অনেক আগে করতাম বাজার সাথে, এখন আর করা হয় না। আমি জানি না স্বপ্নের কি অবস্থা। উই আর নট ডুইং এনি অ্যাডভার্টাইজমেন্ট, বাট এটা একটা জেনুইন কনসেপ্ট যেটাকে বলে। তো ভাইয়া আমার বললেন যে বেসিক্যালি উনি গীতিকবি। হ্যাঁ, গীতিকবি অসাধারণ, যদি লক্ষ্য থাকে। হ্যাঁ, মানে ক্লোজ আপ ওয়ানে ওনার অনেক পপুলার গান আছে, সুনীল বরুণের অনেক গান আছে। তো আসিফ ভাই আমাকে বললেন যে আরেকটা গান কর। তো আমি বললাম যে আমার একটা গান দেন, আপনার লেখা গান তো আমি গাই নাই। তখন উনি আমাকে একটা গান দিলেন। আমি বললাম যে আমার সংসারে যন্ত্রণা আছে, এরকম একটা গান দেন। আচ্ছা, এটুক থাকবে তো। আসিফ ভাই আপনাকে বইয়ের কথা বলে দিয়েছিলেন নাকি? বই আসতেছে আসিফ ভাইয়ের। হ্যাঁ, একটা বই লিখেছে জীবনে। হ্যাঁ, বইটা আপনারা কিনবেন এবার, কি জানো, যদি লক্ষ্য থাকে। হ্যাঁ, যদি লক্ষ্য থাকে, সফল হওয়ার খোলা কৌশল, আমি খুব স্মার্ট একটা বই আসতেছে, দারুণ বই, অন্য প্রকাশ থেকে। আপনারা কিনে নিন বইটা, রকমারিতে পাবেন ডেফিনেটলি। হ্যাঁ, আসিফ ভাইকে আমি বললাম, আসিফ ভাই আমার একটা জীবন নিয়ে একটা গান লিখে দেন না। আমার তো সংসারে সুখ নাই, সংসার মানে আমি দুপুর হওয়ার পর থেকে আমি আলাদা থাকি, একই বাসার মধ্যে থাকি, আলাদা থাকি। এটা কয় বছর সংসারের, কত বছর পরের ঘটনা এটা? সংসারের 2 বছর পর থেকে আলাদা থাকি, কিন্তু সংসার হয়েছে 10 বছর ভেঙে যাওয়ার আগ পর্যন্ত। ওকে। তো আমি ওই 8 বছরে মানে আলাদাই থাকতাম। 8 বছর আমার রান্না বান্না সবই আলাদা ছিল, একই বাড়িতে রান্না বান্না, একই ঘরে। তো আসিফ ভাইকে বললাম যে আমার এরকম একটা গান লিখে দেন। আসিফ ভাই একটা গান করলেন, পরে ফাহাদ খান বিজ্ঞাপন বানায় যে নির্মাতা, ও এটা ভিডিও করলো। এটা খুব চলতো এক সময়। এক ঘরে বসত করি, ভুবন 2খানা, তোমার আমার দেখা বুঝি উপর থেকে মানা, ছাপোষাই জীবন থেকে মুক্তি মেলে না, বন্ধু তোমার ছুটি মেলে না। এই গানটা আমি গাইলাম প্রীতমের মিউজিকে। প্রীতমের সাথে আমার কাজ এটা। তারপরেই হচ্ছে আমি আর প্রীতম গার্লফ্রেন্ডের বিয়ে একটা গান লিখলাম। তুমি তলে তলে টেম্পু চালাও, একটা প্রচলিত কথাকে ভেঙে নানান রকম কথাবার্তা দিয়ে করলাম, হিট হয়ে গেল। তারপর সাবিলা নূর আর গাইলো একটা 700 টাকার গান, ফুগের সাবদ্দি মিলে, নুহাস যেটার ভিডিও বানিয়েছিল। তারপরেই গান বাংলা চ্যানেলে একটা উইন্ড অফ চেঞ্জ একটা প্রোগ্রাম হইতো, দারুণ দারুণ গানের। প্রীতম আমাকে বলে দিল একটু তাড়াতাড়ি আসেন, আপনি আর আমি একটা গান বানাই।
শাহ আলম সরকারকে আমরা মানে ঈর্ষা করি, এত গান লিখছেন উনি নাকি আমার গান গাবে, মানে উনি কত গান নিজে লিখছেন আর উনি আমার গান গাবে, এটা তো অবিশ্বাস্য আমার জন্য। ওনার কত কত জনপ্রিয় গান না শাহ আলম সরকার ভাই। তো শাহ আলম সরকার উনি আমার গান, মোরার কোকিলে হ্যাঁ একটা লাইন বলে দিলাম তারা বুঝতে পারবেন। হ্যাঁ, এখন প্রীতমের মিউজিকে গানটা করলেন, উইন্ড অফ চেঞ্জে গেল গানটা, সেটা হচ্ছে তুমি আমার মুশকিলে আসান। খুব দারুণ এক গান, ওটা দারুণ একটা ট্র্যাক। যারা মিউজিক ভালোবাসে তারা ওই গানটাকে ভীষণ পছন্দ করে, গানের লিরিক টিউন সব কিছু মিলে দারুণ একটা গান। তো প্রীতমের সাথে আমার, তারপর পরবর্তীতে ঢাকা ডায়নামিক্সের টাইটেল সং লিখলাম অনেক। প্রীতমের সাথে আমার জার্নিটা অসাধারণ হয়, এবং যতগুলো গান প্রীতম আর আমি করছি এগুলো কিন্তু মৌলিক, একটাও কাভার সং না। প্রীতম পরবর্তীতে অনেক গানই প্রীতমের জনপ্রিয় হয়েছে, কাভার সং বা কাভার সঙ্গের সাথে সম্পৃক্ততা ছিল, কিন্তু কমপ্লিট মৌলিক গান যে কয়েকটা জনপ্রিয় সেগুলো বেশিরভাগ লিখছে রাকিব হাসান, রাহুল আর আমি। তো এই কাজ করতে করতে আমি আসলে বুঝি নাই যে আমি কবে জানি ব্যস্ত হয়ে গেছি খুব বেশি। আমি বুঝি নাই যে আমার সংসারটা নাই। আমি বুঝি নাই যে মানুষটার সাথে আমি 10 বছর থাকলাম, এই মানুষটা আসলে আমার না। সংসার আপনাকে কষ্ট দেয় না, মানে এই সংসারের এই অবস্থাটা? আমি প্রচণ্ড সংসার লোভী মানুষ, কিন্তু আমি সংসারই না। আমার কেন জানি মনে হয় যে সংসার আমাকে দিয়ে আসলে হবে না, আমাকে দিয়ে হবে না। আমি সংসার মেইনটেইন করতে গেলে আপনাকে নানান রকমের শর্ত পালন করতে হয়, নানান রকমের ছাড় দিতে হয়। আমার ভেতরে একটা সমস্যা হচ্ছে আমি কোনো শর্ত মানি না ছোটোবেলা থেকেই। এতক্ষণ ধরে যারা কথা শুনছে তারা বুঝছে আমি কোনো শর্ত মানি না। আমাকে সারা জীবন শৃঙ্খলেই আবদ্ধ করেছে, শেকল দিয়ে বেঁধেই রাখা হয়েছে আমাকে। কিন্তু সারা জীবন কিন্তু আমি শেকল পরা, কিন্তু সেই শেকল ভেঙে আসছি বারবার। আমি ধরেন আমি কোনো একটা ভাবনার মধ্যে আছি, বৃষ্টির, আমার ভেতরে বৃষ্টি পেয়ে বসছে, বারান্দায় বসে আছি, তুমুল বৃষ্টি হচ্ছে, আমার তখন মনে হচ্ছে একটা সুর চলে আসছে। আমি তখন মানে আমি তো নিজের গান নিজেই লিখে শুরু করি। আমার দেখা গেলো আমি এক বৃষ্টির গল্প বলি। ধরেন একদিন ব্যাপক বৃষ্টি হচ্ছে, বারান্দায় আমি বসে আছি, এমন উথাল পাথাল বৃষ্টি, আমার ভেতরে তোলপাড়। আমি তখনই, যদি তুমি ফিরতে চাও ফিরিতে পারো, হৃদয়ের নদী এখনো ভরা, ভিড়িতে পারো, তবু বলো না শেষে বিদায়, এই মন আজও তোমাকে চায়। এখন আমার মধ্যে এই সুর খেলা করতেছে, কাজ করতেছে, ড্রিম আওয়াজ করতে, গান আমার শেষ করতে হবে। আর সুর কোনো গানই কিন্তু আমার এরকম না যে পরে সুর করতেছে, ধাম করে একটা ফোন আসলো, এই বাসার পেঁয়াজ নাই, পেঁয়াজ নাই তো কোনো ঘটনা না। এই কেন ওই কেন, এই গান কারে নিয়ে লেখা, এই গান কারে নিয়ে ব্যাপার, এই কবিতা কাকে নিয়ে লেখা, এই কবিতার মধ্যে কোন মেয়ে ফেসবুকে দেওয়ার পর লাইক দিছে, এটা কি করছে। নিজের তো আমি বিক্রি করবো না বলে আব্বার কাছে যদি বিক্রি নেই। পৃথিবীতে সবচেয়ে জন্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমার সবচেয়ে ভালো সম্পর্ক আমার আব্বার সাথে, সে আব্বার কাছে তো আমি বিক্রি হই নাই। এখন আমি ফাঁকে ফাঁকে বলি যে সেই রেখে আসা ছোটো ছোটো গল্প, যে আমার যে সেই জয়নাল স্যার আমাকে এইম ইন লাইফ বলছিলেন, আমি পরবর্তীতে প্রায় আমার পত্রিকায় অনেক ইন্টারভিউ আসতো, স্যার সেগুলো কেটে কেটে রেখে দিতেন, এবং 20 বছর আগে থাপা দিয়ে অনেক ডেকে ডেকে বলতেন। ওই সময় যারা এলাকায় বলতে যে দেখ বলছিলাম না নজরুল হয় না, কিন্তু একটা কিছু হয়েছে, এবং স্যার মারা গেছে, আল্লাহ তাকে ভালো রাখুক। এটা আমাকে অনেক ইমোশনাল করে দেয়। স্যার এটা কেটে কেটে রাখতেন আর কি, আমার ইন্টারভিউ, বিভিন্ন পত্রিকার ইন্টারভিউ কেটে রাখতেন আর কি। আমার আব্বাই তো আমার শিকলে বাঁধতে পারে নাই, যিনি আমাকে এত বড় করলেন, এত যত্ন করে বড় করলেন, মারধর করলেন আমাকে আমার ক্যারিয়ার ভালো করার জন্য, তার শিকলে আমি বাধা পড়ি নাই। তোমার প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে তুমি ঠিক আছে, তুমি একটা কাগজে সাইনের মাধ্যমে আমার কাছে আসো, তোমার প্রতি শ্রদ্ধা রেখেই বলি তুমি তো আমাকে শিকলে বাঁধতে পারো না। আমাকে যদি ধরেন পরপর আপনি 4 বা আরো 5-6 বার বিয়ে করান, আমাকে যদি আরো 5-6 বার বিয়ে করান, আমাদের সংসার হবে না। আমরা একটা জিনিস কি, মানে উদাহরণটা কিভাবে দেওয়াটা উচিত হবে কিনা, বাট বলার জন্য বলা। রবীন্দ্রনাথের শেষ জীবনও কিন্তু রবীন্দ্রনাথ প্রচন্ড রকমভাবে ভাববাদী দর্শনের উপরে ঝুঁকে পড়ে। এটা নিয়ে প্রচুর সমালোচনাও আছে, রবীন্দ্রনাথ ভক্ত যারা তারা অনেকেও সমালোচনা করেন। ধরেন আপনার বয়স 47 রাইট নাও, আপনার জীবনের একটা শৃঙ্খলিত, মানে চেষ্টায় শৃঙ্খলিত জীবন যদি আমি বলি, ধর্মীয়ভাবে আপনার বাবা চেষ্টা করেছেন, আপনার পারিবারিকভাবে চেষ্টা করেছেন, এবং আমি যেটা দেখলাম যে আপনার ওই পার্টিকুলার এরিয়াতে দখল মারাত্মক রকমের, আপনার সঙ্গে বাইরে, হ্যাঁ সেটা আপনার লেখালেখিতে বোঝা যায়। আমি যখন বাইরে আপনার সঙ্গে গল্প করছিলাম তখনও আপনি বিভিন্ন হাদিস থেকে রেফারেন্স দিচ্ছিলেন, এবং এই দখল অনেকেই হয়তো বা জানে না। আপনার আফসোস হয় না, মানে আপনার জায়গা থেকে আপনার কখনো মনে হয় না যে এই জায়গাটাই যদি আমি বড় করতাম আমার মধ্যে, হয়তো ওইখানেও সেবা দেওয়ার অনেক বড় কিছু। ফিলোসফিটা তো আলাদা ভাই।
মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে তার নিজেকে চিনছে সে তার প্রভুকে চিনে ফেলছে। এটা তো আমি তো মানে কোরআন রিসার্চ করা মানুষ, আমি তো বিশ্বাসীর দলের মানুষ, আমি তো অবিশ্বাসীদের মানে পছন্দও করি না। যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা রাসূলকে স্বীকার করে না, যারা ধর্মীয় ব্যাপারে নাক ছিটকায়, যারা ধর্মীয় ব্যাপারে নাক ছিটকানোকে মানে প্রগতিশীলতা ভাবে, তার তো পছন্দ করি না। আমি আস্তিকদের দলে, আমি বিশ্বাসীদের দলে, এবং ধর্মীয় বিশ্বাস একজন মুসলমানের সন্তান। আমি নিজে মুসলমান হিসেবে আমার গর্বের জায়গা আছে অনেক। আমি যে মানে মুসলিম, এই জন্য আমার গর্বের বিষয় আছে প্রচুর, যে আমি সৌভাগ্যবান বলেই হয়তো আমি মুসলিম। এটা আমি অন্য ধর্মকে ছোট করছি না ভাই, কিন্তু আমার ধর্মটা বা ধর্মীয় বিশ্বাসে থাকাটা আমাকে আনন্দ দেয়, আমাকে ভালো রাখে যে আমি একজন মুসলিম। আমার অনেক জায়গা আছে। কোরআন নিয়ে যখন বসি, আমি প্রচুর কোরআন পড়ি, কিন্তু এখনও আমি প্রচুর কোরআন এবং হাদিস আমি পাঠের চেষ্টা করি, রেগুলার পড়ি, তার মধ্যে কোরআন হাদিস থাকে। আমার ভাল লাগে। আমাকে সুখপাঠ্য যে ব্যাপারটা, সূরা আর রহমানের অনুবাদ যদি আপনি পড়তে শুরু করেন, আপনি অন্য সব সূরা বাদ দেন, অন্য সব সূরা সাইড করে রাখেন, আপনি সূরা আর রহমান পড়বেন। আপনি যদি সৃজনশীল হয়ে থাকেন, আপনি সূরা আর রহমানের মানে অনুবাদ পড়বেন, এটার ব্যাখ্যা পর্যন্ত যেতে হবে না, অনুবাদগুলো পড়বেন, দেখবেন যে মানে কিভাবে সাজানো, পৃথিবীটার বর্ণনা কীভাবে সাজানো, যে আল্লাহ পৃথিবীটাকে কীভাবে রাখছে, মানে সাজানোটা কীভাবে। মানে সূরা আর রহমান পড়েন, আর রহমান পড়লে একজন সৃজনশীল মানুষ, ধরেন সে অবিশ্বাসী, আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে এটা বলতে চাই যে একজন অবিশ্বাসী মানুষকে কোনো না কোনোভাবে সূরা আর রহমানের অনুবাদ পড়ান, সে বিশ্বাসী হইতে বাধ্য, সে বাধ্য। তো ব্যাপারটা হচ্ছে যে আমার এই জন্য আমল নিয়ে এই জন্য আমার আফসোসের জায়গাটা কম, যে আমার যা করতে পারতাম। আমি মনে করি যে আমার সৃজনশীলতা, আমি আল্লাহকে অস্বীকার করে, ধর্মকে অস্বীকার করে কোনো কাজ আমি করছি না। হ্যাঁ, দু একটা গান প্রচলিত বাজারের কারণে নানান ধরনের গান আমাকে করতে হয়েছে, ওটার সাথে আমি ধর্মকে সংশ্লিষ্ট করতে চাই না। ওটা আমাকে বাজারের কারণে, রিকোয়েস্টের কারণে, জীবন জীবিকার কারণে অনেক অনুরোধ রাখার কারণে করতে হয়েছে। আপনার এই যুগে ঈমান এবং আমল মানে দুটোকে ব্যালেন্স করে রাখাটা কঠিন। আপনার ওই যে হাতে জ্বলন্ত কয়লা রাখার মতো বলে গেছে। হ্যাঁ, এটা তো মানে আছে, এটা রেফারেন্স আছে ভাই। তো ফলে আমি মানে এই জন্য বলি যে আমাদের দেশে যেটা সমস্যা হয়ে গেছে, যে আমার আমল কতটুকু আছে না আছে তার আগে আমি দুই একটা জিনিস আরেকজনকে বলি যে তুমি কিন্তু দোজখে যাবা, জাজমেন্টাল করে ফেলি, এটা উচিত না। হ্যাঁ, এই জন্য ভাই আপনি আমাকে মাঝখানে বলেছিলেন, হয়তো এটা আমি এটুকু রাখবো যে আমি কোনো প্রশ্ন করছি না, আমি একটা রিদমের মধ্যে ছিলাম এবং আমি যা প্রত্যাশা করেছি আমি ততটুকুই পেয়েছি। এবং আমার ধারণা আপনার যত ইন্টারভিউ এসছে, কোথাও আপনার দর্শকরা আপনার সম্পর্কে এতটুকু জানেনি। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনেছি। হ্যাঁ, এনলাইটেন হওয়া বলে একটা ব্যাপার থাকে, এবং এটা সায়েন্সেও সত্য, যে আপনি আপনার জ্ঞান, আপনার যা আছে সেটা নিয়ে আপনি যদি আপনার চাইতেও বেশি এক্সপিরিয়েন্স রাখে লাইফ নিয়ে, সেই সব মানুষদের পাশাপাশি দেন, আপনি এনলাইটেন হবেন। সো আমি 1.5-2 ঘন্টা আপনার কাছ থেকে এনলাইটেন বিষয়ে। হ্যাঁ, এবং আমি আপনার লেখা নিয়মিত পড়ি, আপনি আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন, আমি আপনার লেখা নিয়মিত পড়ি। মাশাআল্লাহ, আপনি অনেক ভালো লিখেন, অসম্ভব প্রতিভাবান মানুষের ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এবং আমি বিশ্বাস করি আল্লাহ আসলে কাকে দিয়ে কী কাজ করাবেন তিনি নির্ধারণ করে রেখেছেন। হ্যাঁ, আমরা শুধুমাত্র চেষ্টাটুকুই করতে পারি, অতটুকু ওনার নামেই করতে হয়, উনিই হয়তো বা সেই সুযোগটুকু দেন। আপনার সাথে আমার বসে ভালো লেগেছে। আপনার মেয়ের জন্য অনেক দোয়া এবং আপনার জন্য অনেক দোয়া। আল্লাহ আপনাকে সুখী করুক সব দিক থেকে, এই শুভকামনা দিয়ে শেষ করতে চাই। আপনাকে মানুষ অনেক ভালোবাসে, আলহামদুলিল্লাহ। এটা আমার ভয়ও লাগে এই ভালোবাসার, এবং আমি মনে করি যে আপনি অনেক মানুষের দোয়া প্রার্থনায় নিয়মিত থাকেন, আলহামদুলিল্লাহ। এই জন্য একটা বড় সৌভাগ্য লাগে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যেই কিন্তু লিখে দিচ্ছেন আর কি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা তুযিল্লু মান তাশা তুইযু মান তাশা, এটা তো পড়ছেন আপনি। সেখানে তো বলছে যে আল্লাহ যাকে ইচ্ছে সম্মানিত করেন, এটা যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান কেড়ে নেন, এই কথা কিন্তু বলা আছে। যার কাছ থেকে ইচ্ছা সম্মান কেড়ে নেন, আবার একটা কথা আছে যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন। এই যে আপনি এত সম্মানিত এবং আপনাকে এত মানুষ ভালোবাসে, মানুষের দোয়া প্রার্থনায় যেভাবে আছেন, আল্লাহ আপনাকে এইভাবে রাখুক। আমাদের জন্য দোয়া করবেন। আমিন আমিন ভাই। আমি সবসময় একটা কথা বলি, আমার যে প্রোগ্রামগুলো আছে সেগুলোকে বুঝতে হলে কখনোই যারা এখানে আসে তাদেরকে জাজমেন্টে নেবেন না, নিজের জীবন থেকে বোঝার চেষ্টা করবেন। দেখবেন যে আপনারই জীবনের কোনো না কোনো অংশ এই ভিডিওর মধ্যে প্রতিফলিত হচ্ছে। অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।